আচ্ছা, যে বিষয়টা বলতেছিলাম যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি সাধারণত কি করি, যে cPanel-এ ঢুকি। cPanel-এ ঢুকে হচ্ছে যে আমরা, আচ্ছা একটু লোড হোক, ডাটা দিয়ে ক্লাস করা বিশাল প্যারা। আচ্ছা যাই হোক, তো আমরা নর্মালি হচ্ছে যে একটা আমাদের সফটওয়্যার, যেটাকে বলা হয় সফটওয়্যার কুলাস একটা অ্যাপ আছে, এটাতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। তো এটার মধ্যে ক্লিক করলে কি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের একটা প্যানেল আসে, ওখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিই। তো এছাড়াও আমি আপনাদের বলছিলাম যে আরও কয়েকটা ওয়ে আছে, এর মধ্যে হচ্ছে একটা ম্যানুয়াল ইনস্টলেশন, ঠিক না? তো এটা তো নর্মালি আমরা এখানে বা ওয়ার্ডপ্রেসের আইকনে ক্লিক করলে আমরা সরাসরি করতে পারি। তো এখান থেকে আমরা ধরুন ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম, করে বা ডিরেক্ট ওয়ার্ডপ্রেসের লিঙ্ক ওখানে ক্লিক করলে চলে, তো ইনস্টল দিয়ে দিই। এটাতে খুব অল্প সময় আমরা ইনস্টল করতে পারি, কিন্তু যেটা সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ধরেন আপনার এই যে যেমন আমার এটা ক্লায়েন্টের একটা cPanel, তো তার cPanel-টা হচ্ছে 1 জিবি। তো অলরেডি তার হচ্ছে এখানে কয়টা অ্যাড অন ডোমেইন, 2টা অ্যাড অন ডোমেইন অলরেডি অ্যাড করা হয়ে গেছে। তো আরও 3টা ফাঁকা আছে। তো আমি হবে কি, যতবার সফটওয়্যারগুলো দিয়ে আমি ইনস্টল করব, একটা একটু ঝামেলা হচ্ছে, সেটা আপনার স্পেসটা একটু বেশি খাইতে পারে। কারণ কি, এটা একটা মানে থার্ড পার্টি একটা সফটওয়্যার দিয়ে আপনি হচ্ছে যে মনে করেন cPanel-এ আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিচ্ছেন। তো মানে চেষ্টা করবেন যে আপনার ম্যানুয়ালি ইনস্টল করার জন্য, তাহলে আপনার কিছুটা হলেও স্পেস বাঁচাতে পারবেন। কারণ যেহেতু আপনার স্টুডেন্ট, প্রথম আপনাদের হোস্টিংয়ে অল্প স্পেস থাকবে। ভবিষ্যতে যখন আপনারা কাজকর্ম করবেন, আর্নিং করবেন, তখন স্পেসটা বাড়ায় নিবেন। তবে ইনিশিয়ালি চেষ্টা করবেন যে অটো ইনস্টলার যেটা আছে সেটা না করে ম্যানুয়ালি ইনস্টল করা। আচ্ছা, আমি আজকে ম্যানুয়াল ইনস্টলেশনটা আপনাদের দেখাই দিব। মানে একদম সিম্পল। আপনারা ওই যে কি বলে, লোকাল সার্ভারে যেভাবে করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন ঠিক সেমভাবে, তারপর আরেকবার একটু রিপিট করবো আর কি। ওকে, তো আমি ধরেন cPanel-এ গেলাম। cPanel-এ যাওয়ার পর আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের যে ডোমেইনটা আছে, হ্যাঁ? ডোমেইনে কি করছি, যে আমাদের হোস্টিং সার্ভারের যে আপনার হচ্ছে যে নেম সার্ভারটা আছে, আপনারা সবসময় দেখবেন যে হোস্টিং সার্ভারের একটা নেম সার্ভার থাকে। হ্যাঁ, ওই নেম সার্ভারটা বা একটা ধরেন একটা আইপি অ্যাড্রেস বা একটা যেকোনো একটা লিঙ্কের মতো এই জিনিসটা থাকে। এটা হচ্ছে ডোমেইনের সাথে কানেক্ট করতে হয়। এখন যদি এমন হয় যে একই জায়গা থেকে আমি ডোমেইন কিনছি, আবার হোস্টিংও কিনছি, তারা নিজেরাই কানেক্ট করে দেয় বিষয়টা। ঠিক আছে? ডোমেইন হোস্টিং এর সাথে কানেক্ট করে দেয়। কিন্তু এমন যদি হয় যে আমার হোস্টিংটা হচ্ছে একটা কোম্পানির, যেমন হোস্টিং হচ্ছে আমার কোম্পানির, আর ডোমেইনটা হচ্ছে ক্লায়েন্টের GoDaddy-তে আগে কেনা ছিল। তো ক্লায়েন্ট আমাকে বলছে যে তুমি এই ডোমেইনটা তোমার হোস্টিং এ এড করে দাও। তো আমি কি করলাম, এই যে ডোমেইনে আসলাম, আসার পর এই যে নেম সার্ভারে গিয়ে যেকোনো ডোমেইনে গেলে আপনি পাবেন, মানে হোস্টিং কি বলে ডোমেইন যে কন্ট্রোল প্যানেলের মতো থাকে, যে ডিএনএস ম্যানেজমেন্ট নামে একটা এরকম অপশন থাকে, ওখানে গিয়ে নেম সার্ভারটা চেঞ্জ করে দিবেন। তো আমি এই যে নেম সার্ভারটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার নিজস্ব হোস্টিং এর নেম সার্ভার। তো এটা আমি বসাই দিছি। বসায় দেওয়ার পর এখন কথা হচ্ছে, এটা তো আমার একটা আউটসাইডার ডোমেইন, তাই না? এই আউটসাইডার ডোমেইনটা আমি কপি করলাম। কপি করার পর এটার নামটা কি, এই যে mchowardcareersuccess.com। তো এটা আমি কপি করলাম, করার পর আমি অ্যাড অন ডোমেইনটা কেমন করে অ্যাড করব? অ্যাড অন ডোমেইনটা হচ্ছে ধরেন আমি এখান থেকে সার্চ করব, বা আপনি নিজে খুঁজে পাবেন। অ্যাড অন ডোমেইনে যাব, যাওয়ার পর এখান থেকে ডোমেইন নেমটা কপি পেস্ট করলাম। করার পর জাস্ট কপি করার পর নিচের যে ঘরগুলো দেখতে পারতেছেন, এখানে এমটি যে সাবডোমেন, এখানে একটা মাউসে ক্লিক করবেন। ঠিক আছে? এটা কপি করার পর, হ্যাঁ? বা আপনি টাইপও করতে পারেন। নিচের ঘরটাতে যাবেন, দেখবেন যে অটোমেটিক্যালি একটা জিনিস জেনারেট হয়ে গেছে। এটা হচ্ছে সাবডোমেনটা কি হবে, আর হচ্ছে ডকুমেন্ট রুট কোনটা থাকবে। ওই যে ফাইল ম্যানেজারে গেলে আমরা এক ধরনের রুট দেখি না? এইটা একটা রুট, এটা একটা রুট, এইটা আরেকটা রুট। পাবলিক HTML একটা রুট, তারপর এটা একটা অ্যাড অন ডোমেইন, এটা একটা অ্যাড অন ডোমেইন। তাহলে কয়টা হলো? 2টা অ্যাড অন ডোমেইন হইছে। এখন আমি আরেকটা এড করতেছি, তাহলে 3টা হবে। ওকে? তো ধরেন আমি এখানে এই যে চাইলে FTP অ্যাকাউন্টটা একসাথে ক্রিয়েট করতে পারেন, বা এটা পরে করলেও চলে। তো আমরা এখন ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা দেখব। পরবর্তীতে আমি আরো কয়েকদিন গেলে আপনাদের FTP অ্যাকাউন্ট দিয়ে কেমন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটাও দেখাই দিব। আচ্ছা, তো এটা গেল। তো আমি এখন অ্যাড ডোমেইনে ক্লিক করলাম। অ্যাড ডোমেইনে ক্লিক করলাম, একটু সময় নিবে। আচ্ছা, লোড হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। এই যে দেখেন, দ্য ডোমেইন হ্যাজ বিন ক্রিয়েটেড। এই যে ডোমেইনটা ক্রিয়েট হইছে। তো আমি চাইলে সরাসরি ফাইল ম্যানেজারে যাইতে পারি, বা গো ব্যাক দিয়ে আমি দেখতে পারি যে আসলে এড হইছে কিনা। এই দেখেন, 3টা অ্যাড অন ডোমেইন, যেটা সবচেয়ে লেটেস্ট সেটা নিচে আছে আমার। তো আমি যদি এখন cPanel আসি, এখন দেখেন এই 2টা ফাইল আছে, মানে 2টা রুট আছে, আর এটা তো পাবলিক, পাবলিকেরটা তো আলাদা। তো আমি এখানে একটা রিলোড দিব। আপনি চাইলে আপনার ব্রাউজার থেকে রিলোড দিতে পারেন, কিংবা অনেক সময় কন্ট্রোল শিফট আর দিলেন, হার্ড রিলোড দিলাম আর কি, যাতে ক্যাশ সহ রিলোড হয়। আচ্ছা, এই দেখেন কোথায় অ্যাড হয় নাই, এই যে হয়ে গেছে। দেখেন mchowardsuccess.com। তো এটা তো ডোমেইন অ্যাড হয়ে গেছে, এটার ভিতরে কিন্তু কিছু নাই। আমি কিন্তু এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি না। এখন আমি যে কাজটা করব, তো আমি এখন এই ফাইলটার মধ্যে সরাসরি ঢুকলাম। ঢোকার পর আমি এটার এখন মনে করেন ডিলিট করব। ঠিক আছে? একটা বিন আর কি, একটা এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না, বা রাখতেও পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এইখানে আমি করব কি, যে wordpress.org তে যাব আমি। wordpress.org তে যাব। wordpress.org তে গেলাম। যাওয়ার পর ধরেন আপনার একটা
এখানে আপনি চাচ্ছেন যে ওই যে আমি ফার্স্ট ক্লাসে যেরকম দেখাইছিলাম আপনাদের ওয়ার্ডপ্রেস কেমন করে ইনস্টল করতে হবে ঠিক সেম ভাবে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। তারপর দেখবেন যে আপনার ওয়ার্ডপ্রেস 5.6 এই যে ভার্সনটা এটা লেটেস্ট ভার্সন তাই এটা এখানে শো করতেছে। এখন যদি আপনার মনে হয় যে না আমি লেটেস্ট ভার্সনটা ইনস্টল করব না, হ্যাঁ, আমার লেটেস্ট ভার্সনটা যেটা একদম নতুন এইটাতে ঝামেলা থাকতো। এখন জিনিসটা হচ্ছে এখানে এসে যদি আপনি গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন তাহলে সরাসরি নতুন লিঙ্ক মানে নতুন যে ভার্সনটা আছে সেটা ডাউনলোড হবে। এখন নতুন ভার্সন অনেক সময় ঝামেলা থাকতে পারে। তো তখন আপনি কি করবেন যে আমার পুরনো ভার্সন যদি লাগে তাহলে একটু স্ক্রল ডাউন করবেন। মোর রিসোর্সে গেলে দেখবেন অল রিলিজেস নামে একটা অপশন আছে। এটাতে ক্লিক করলাম আমি। এটাতে ক্লিক করলাম। করার পর তারপর হচ্ছে এখানে আসলে আপনি ভার্সনগুলো দেখতে পারবেন যে সবচেয়ে লেটেস্ট ভার্সন কোনটা, তার আগের ভার্সনগুলো কোনটা। তো ধরেন যেহেতু এটা একদম নতুন আসছে ডিসেম্বর ৮ তারিখে, তো আমি চাচ্ছি যে এটার আগের ভার্সনগুলো একটু ট্রাই করতে। তো এটা ডিসেম্বরের ৮ তারিখ, 5.5.3 এটা হচ্ছে অক্টোবরের ৩০ তারিখ, সেপ্টেম্বরের ১ তারিখ। তাহলে আমি একটা কাজ করতে পারি যে আমি 5.5.1 এটা ইনস্টল করতে পারি। এটা ইনস্টল করলে আমার একটা সুবিধা, সেটা হচ্ছে যে আমি মনে করেন এটা থেকে দেখেন ১ মাসের গ্যাপ আছে। সো এই ভার্সনটাতে মোটামুটি আপনি সবকিছুই পাবেন। তারপর এইখান থেকে দেখেন এটা খুব মানে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে একটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার মনে হয় যে 5.5.2 এটার যেহেতু ২ টা ভার্সন আছে, এটা না নামায়ে আমরা ডিরেক্ট সরাসরি 5.5.1 এটা নামাই। ঠিক আছে? তো এটার মধ্যে জিপে ক্লিক করবেন। করলেই দেখবেন যে আপনার একটা ইনস্টলেশন একটা ফাইল আসছে, এটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার এটা মনে হয় ডাউনলোড করা আছে, এই কারণে দেখাচ্ছিল ডুপ্লিকেট। দাঁড়ান আমি একটু দেখি ডাউনলোড করা আছে কিনা। ডাউনলোড করা আছে কিনা একটু দেখি আমি। এই যে আমার এটা ডাউনলোড করা আছে। তো আমি ধরেন এই যে এটারই এখন কি করব, এটার একটু এক্সট্রাক্ট করি বা এক্সট্রাক্ট না করলেও চলবে, আপনি পরে করলেও হবে। এখন ধরেন আচ্ছা এক্সট্রাক্ট করি, দেখেন এক্সট্রাক্ট ফাইল দিতেছি, এক্সট্রাক্ট ফাইল দিলাম। আচ্ছা এটার ভিতরে কি আছে? আচ্ছা এটার ভিতরে ওয়ার্ডপ্রেস এই যে এটা আছে। তো আপনি একটা কাজ করেন, এই ওয়ার্ডপ্রেসটাকে এক্সট্রাক্ট করার পর এইটাকে আরেকবার জিপ করবেন। হ্যাঁ? কেন জিপ করবেন আমি বলি। সেটা হচ্ছে আমরা যখন ফাইল ম্যানেজারে ফাইল আপলোড দিব, এই যে আমি আপনাদের একবার বলছিলাম যখন ফাইল ম্যানেজারে কোনো একটা ফাইল আপলোড দিবেন অবশ্যই সেটা জিপ ভার্সনটা আপলোড দিবেন। তো আমি যদি আপলোডে ক্লিক করি, দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসতেছে। আপনি করবেন কি? জিপ করা ফাইলটা আপলোড দিবেন। তো আমার হচ্ছে আমি ওই বাইরেরগুলো জিপ না করে সরাসরি এই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে জিপ করব। ঠিক আছে? এটার জিপ করলাম। অ্যাড টু আর্চিভে গেলাম, যাওয়ার পর এই যে জিপ ফরম্যাটে নিলাম, তারপর ওকে দিলাম। আচ্ছা এটা জিপ হয়ে গেছে। এবার আমি সরাসরি এই ফাইলটা আপলোড দিয়ে দিব এখানে। ওকে? তো আমি আচ্ছা, আচ্ছা এই যে এখানে আমি সরাসরি এই ফাইলটাকে আপলোড দিব। আচ্ছা দেখবেন একটা মানে নীল থেকে সবুজ হয়ে যাবে। ঠিক আছে? একটু সময় লাগবে। নীল থেকে সবুজ হলে তারপর আপনি অন্য কোনো প্রসিডিউরে চলে যেতে পারবেন। আচ্ছা এত সময় লাগে না। নেট কি আছে? আচ্ছা ঠিক আছে। এটা আপলোড হয়েছে কিনা একটু বুঝার জন্য আমি এখানে একটা রিলোড দেই। তাহলে বুঝতে পারবো। না এখন আপলোড হয় নাই। আচ্ছা একটু সময় নিতেছে। হয়তো ডাটা দিয়ে ক্লাস করাচ্ছি তো কোনো একটা রিজনে হইতে পারে। আচ্ছা কিছুক্ষণ সময় নেক। এই যে হয়ে গেছে। ঠিক আছে? আপনারা দেখবেন এটা নীল থেকে আপনার হচ্ছে এই যে হালকা লাইট ব্লু কালার থেকে এটা গ্রিন কালার হয়ে গেছে। তখন দেখবেন 100% কমপ্লিটেড হয়ে গেছে। সো কমপ্লিট যখন হয়ে গেছে তো আমি এখানে এটারে ব্যাক করতে পারি। ব্যাক করলে আমি দেখতে পারবো যে আমার সি প্যানেলে এই যে জিপ ফাইলটা এসে পড়ছে। তো এখন আমি এটার আবার আনজিপ করব। এখান থেকে আমি আবার এটাকে আনজিপ করব। এই যে এক্সট্রাক্ট করতে পারেন বা উপরে অনেক সময় অনেক হোস্টিং এ দেখবেন যে রাইট বাটনে ক্লিক করলে এক্সট্রাক্ট করার অপশন থাকে না। আপনার উপরে থাকে। তো আপনি এটার মধ্যে এভাবে করে সিলেক্ট করবেন। করার পর উপর থেকে এক্সট্রাক্ট করে নেবেন। ঠিক আছে? আচ্ছা এটা আমি ডিলিট করে দিই। রিমুভ করলাম। আচ্ছা তো আমি এটার আনজিপ করলে কি করতে হবে? জাস্ট রাইট বাটনে ক্লিক করলাম, এক্সট্রাক্ট করলাম। তারপর দেখেন এক্সট্রাক্ট করার পর আপনি কোন লোকেশন এক্সট্রাক্ট করতে চাচ্ছেন সেটা বলতেছে। যদি এমন হইতো যে আমি ওই যে মনে আছে এখানে কি করছিলাম? এখানে হচ্ছে এইটাকে আমি আগে এই অবস্থায় জিপ ফাইলটা আপলোড করতাম। তাইলে কি হইতো? তখন আমার হইতো যে আমার এই প্রত্যেকটা ফাইলকে বলতো যে কোন লোকেশনটা। তখন দেখাইতো কি? লোকেশন ২ টা আসতো। একটা হচ্ছে WordPress 5.5.1 আরেকটা আসতো WordPress তারপরে স্ল্যাশ আমার WordPress এর ভিতরে ফাইলগুলো। এটা কেন? এইখানে দেখেন, এখানে কি আসতেছে? এখানে তখন থাকতো এরকম যে স্ল্যাশ
ওয়ার্ডপ্রেসের ওই ফাইলটা থাকতো, মানে যতগুলো রুট আছে আর কি, মানে একটা ফাইলের যতগুলো মনে করেন প্যাথের মতো থাকে। তা আমরা এখন কি করব, সরাসরি আমরা এই জায়গাটার মধ্যে মানে এই যে এমসি হার্ট সাকসেসের ভিতরে আমরা হচ্ছে এটা আনজিপ করব। তো আপনারা এমন অবস্থায় রাখবেন, সহজ করে বললাম যেভাবে রাখবেন, জাস্ট এক্সট্রাক্ট ফাইল দিবেন, ফাইল দেওয়ার পর ক্লোজ দিবেন। তো দেখেন আমার এই ফাইলটা এখন আমার কোথায় আছে, এখানে গেলে আমি সরাসরি ওয়ার্ডপ্রেসে ফাইলটা দেখতে পারতেছি, তাই না? এটার ভিতরে যত ফাইল আছে সবগুলো আছে। তা আপনি চাইলে একটা কাজ করতে পারেন যে আমাদের যেহেতু আমাদের কি লাগবে, অন্যান্য ওয়ার্ডপ্রেস ফাইলগুলো দেখেন যে এটা কোথায় আছে, একদম সরাসরি আমি যখন রুটটাতে যাচ্ছি ওখানে গেলে ওয়ার্ডপ্রেসে ফাইলটা দেখতেছি। তারপর ধরেন এটা আমি মিনিমাইজ করি, ধরেন এটা আরেকটা রুট, এটার মধ্যে দেখেন সরাসরি রুটের ভিতরে ডাব্লিউপি কনফিগ সহ যত ফাইল আছে সবগুলো আছে। ওকে, তারপর আরেকটা দেখেন এইখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের এটা তো নতুনটা পাবলিক HTML-টা দেখেন কোথায় আছে, পাবলিক HTML এর ভিতরে সরাসরি ওয়ার্ডপ্রেসে ফাইলগুলো আছে। তো আমার এই জায়গাটায় দেখেন, এই জায়গাটা কেমন করে আছে, জিনিসটা কিন্তু এরকম করে নাই। তাহলে কি করতে পারি আমরা, মানে কেউ একজন আমাকে একটা আইডিয়া দেন কি করা যেতে পারে? ওই ফোল্ডার থেকে কপি করে হ্যাঁ করে এক্স্যাক্টলি। তাহলে আমি কি করব, এখানে একটাতে ক্লিক করলাম, তো সবগুলাতে সিলেক্ট অল দিলাম, দেওয়ার পর তারপর হচ্ছে ধরেন আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করলেন, বা উপরে অনেক সময় দেখবেন অপশন থাকে মুভ। তো আমি মুভ করব কোথায়, মুভ করব হচ্ছে আমি আবার এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে বললাম যে তুমি মুভ করো এই ফাইলটার ভিতরে, ঠিক আছে? আচ্ছা এই রুটটা কাটবেন না, ঠিক আছে, স্ল্যাশটা কাটার দরকার নেই, জাস্ট এভাবে করে মুভ ফাইল দিবেন। ওকে, দেখেন ডিরেক্টরি এমটি। এবার আপ ওয়ান লেভেলে যাই, দেখেন এখন কি আছে, এই যে দেখেন সরাসরি আমি এখন এই জায়গায় এসে পড়ছি। তাহলে আমার এই ফাইলগুলো আমি ডিলিট করে দিই, এই যে ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস জিপ, কারণ এটার ভিতরে তো ফাঁকা, এটার মধ্যে কিচ্ছু নাই। আর এটার মধ্যে কি আছে, ওই যে জিপ ফাইলটা মানে পুরো ওয়ার্ডপ্রেসের, এটা আমার দরকার নেই। তাই আমি দুইটাকে ডিলিট করব, এখান থেকে ডিলিট করতে পারেন, কিংবা এখান থেকে জাস্ট ডিলিটে চাপ দিবেন, তারপর বলবে যে আপনি কি এটা পার্মানেন্টলি ডিলিট করতে চান, অবশ্যই এটাতে টিক চিহ্ন দিবেন। হ্যাঁ, আপনি পার্মানেন্টলি ডিলিট করবেন, না হলে কি হবে, আপনার হোস্টিং এ জায়গা খাবে। কোনো কিছু একটা ডিলিট করলে একদম পার্মানেন্টলি করবেন। আচ্ছা ডিলিট হয়ে গেছে, আপনি একটা রিলোড দিয়ে নিতে পারেন, এই যে একটা রিলোড দিলেন, বাস হয়ে গেল। এখন দেখেন আমার তো ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমি এখানে নিয়ে আসছি, হ্যাঁ? তো আমি হচ্ছে এমসি হাওয়ার্ড কি বলে, এমসি হাওয়ার্ড কেরিয়ার সাকসেস .com, এটার মধ্যে একটু দেখি তো ঢোকা যায় কিনা, দেখেন তো এখনো কিন্তু ঢোকা যাচ্ছে না। ঠিক আছে, আমি আরেকবার রিলোড দিই, দেখেন হইতেছে না। তো এখন আমাকে কি করতে হইতে পারে, এইখানে আমার একটা আপনার হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডেটাবেস, তারপর হচ্ছে আপনার এইদিকে যদি যান, আপনি কন্টিনিউ দিলে দেখবেন যে ডেটাবেসের ইনফরমেশন জানতে যাচ্ছে, কিন্তু আমাদের তো ডেটাবেস নেম, ইউজার নেম কিছু ক্রিয়েট করা হয়নি। আমরা জাস্ট একটা ওয়ার্ডপ্রেসের ফাইলটা এনে এখানে বসাই দিছি। এটা কি করব তাহলে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে আসবো, আমরা সি প্যানেলে যাব, সি প্যানেলের হচ্ছে সি প্যানেলে গেলাম, যাওয়ার পর আমাদের প্রথম হচ্ছে খুঁজে বের করতে হবে কোথায় মাইস্কুল ডাটাবেস আছে। তো আমি এখানে গেলাম, আপনারা লোকাল সার্ভারে যে কাজটা করছেন মনে আছে, এখানে এরকম আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে আর কি। তো মাইস্কুল ডাটাবেসে গেলাম, যাওয়ার পর এখানে একটা ডাটাবেসের একটা নেম দিবেন, যে কোনো একটা নেম, ঠিক আছে? তাহলে আমি ধরেন একটা নাম দিলাম এরকম, যেহেতু আমার ক্লায়েন্টটা হচ্ছে কে, ক্লায়েন্টটা হচ্ছে এমসি হাওয়ার্ড, ঠিক আছে? তো আমি এরকম একটা নাম দিই, কোথায় কোথায় কোথায়, এই যে জায়গাটায় এরকম একটা নাম দিই, এমসি হাওয়ার্ড, আচ্ছা না, এমসি হাওয়ার্ড কেরিয়ার সাকসেস, ঠিক আছে? আচ্ছা, তো আমি একবার শর্টকাটে লিখলাম যে এমসি হাওয়ার্ড কেরিয়ার সাকসেস ডিবি, ঠিক আছে? এটা এটা দিলাম। আচ্ছা একটা কাজ করি, হ্যাঁ এটা দিলাম, তারপর হচ্ছে ডিবি ওয়ান, ঠিক আছে, এরকম দিলাম, মানে ডাটাবেস ওয়ান। তারপর আপনি চাইলে এটারে কপি করতে পারেন। আচ্ছা এটার আগে আমি কপি করে রেখে দিচ্ছি, কোন একটা ফাইল খুলি, এখানে ধরেন আমার ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যে একটা ফাইলের মধ্যে সবগুলো কপি করে রাখি, ঠিক আছে? আমি ডিবি লিখে রাখলাম ডাটাবেস, ডাটাবেসের ভিতরে আমার একটা এরকম জিনিস থাকবে, ইউজার নেম আর কি, ইউজার নেম, আর একটা পাসওয়ার্ড লাগবে আমার, পাসওয়ার্ড এরকম। ওকে, আচ্ছা তো এটা গেল। আচ্ছা তো আমি এখানে আবার আসি ফেরত। আচ্ছা আমি এত কিছু না লিখে জাস্ট এই চারটা ওয়ার্ডই রাখি, বা আচ্ছা ঠিক আছে রাখলাম, ডিবি ওয়ান দিলাম। ওকে, তো তারপরে কি করব, তারপর ক্রিয়েট ডাটাবেস দিব, জাস্ট এখানে এসে ডাটাবেসটা ক্রিয়েট করবেন, শেষ। ডাটাবেস কিন্তু মাইস্কুল ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল আমার একটা। ওকে, তারপরে আমার কি করতে হবে, একটা ইউজার তৈরি করতে হবে। এই যে দেখেন আমার ডাটাবেস কোনটা,
এমসি হট এই যে এই জিনিসটা মাত্র তৈরি করছে দেখেন প্রিভিলাইজড ইউজার দেখেন আগেরগুলো যতগুলো ইনস্টল করছি আমি যখন সফটওয়্যারগুলো দিয়ে ইনস্টল করবো অটোমেটিক্যালি ইউজার নেম মানে কি বলে ডাটাবেস ইউজার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায় তারপর এটা একসাথে কানেক্ট করে দেয় তারপর আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি যেহেতু আমার এটা ক্রিয়েট করা নাই তাহলে আমার কি করতে হবে একটি ডাটাবেস এবং ইউজার তৈরি করতে হবে আলাদা আলাদা করে তারপর একসাথে কানেক্ট করাতে হবে আমি এখন কি করব আমি এখন ইউজার নেমটা তৈরি করব ডাটাবেস নিউ ইউজার তাহলে আমি এখানে কি দিব ধরেন দিলাম যে ইউজার এরকম ঠিক আছে ইউজার ঠিক আছে ডেটাবেস ছিল এটা ধরেন US1 দিয়ে শেষ একটা এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে আমার পাসওয়ার্ড জেনারেটর দিয়ে আমরা পাসওয়ার্ড জেনারেট করব ধরেন এরকম একটা পাসওয়ার্ড ওকে এটা কপি করলাম আমি ঠিক আছে এই যে আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন আ সেফ প্লেস আমি এটা কপি করলাম তারপর হচ্ছে ইউজ পাসওয়ার্ড দিলাম দেখেন পাসওয়ার্ডটা কিন্তু আমার এসে পড়ছে আর আমি ইউজার নেমটা কপি করে রাখলাম ইউজার নেমটা কপি করে রাখলাম শেষ বাস তো আমার এখানে সবকিছু হয়ে গেছে আমি ফার্স্টে ডাটাবেস তৈরি করছি ইউজার নেমটা বসাইলাম পাসওয়ার্ড বসাইলাম তারপরে ক্রিয়েট ইউজার দিব আচ্ছা দেখেন আমার এখানে বলছে যে তোমার একটা এই যে ইউজার নেম তৈরি হয়ে গেছে এখন কথা হচ্ছে আমার তো ইউজার নেম তৈরি হয়েছে ডাটাবেসে তৈরি হয়েছে দুইটাকে তো একসাথে কানেক্ট করতে হবে এই জায়গাটা দেখেন প্রিভিলেজ ইউজার ফাঁকা আছে তো এটার কি করব আমি এটাকে যেটা করতে হবে যে আমার এখানে এসে ডাটাবেস কোনটা আছে আমার এই যে এটা না এই যে এটা কই গেল এই যে এই আমার ডাটাবেস কোনটা ডাটাবেসটা আমি বলে দিব এখান থেকে আচ্ছা ডাটাবেসটা দেখি তো একটা রিলোড দিই তো শো করতেছে না মনে হয় ওটা ইউজার ট্যাব আপনার নিচেরটা সম্ভবত ডাটাবেস ট্যাব ও আচ্ছা সরি আমি ইউজারের মধ্যে খোঁজাখুঁজি করতেছিলাম আচ্ছা আরেকবার একটু চেক করি আমার ডাটাবেসটা এখানে ডাটাবেস আসছে এই যে এটা ডাটাবেস আর ইউজারগুলো আমরা এই যে আমার ইউজার তাহলে আমি এখন কি করব অ্যাড ইউজার টু ডাটাবেস কই গেল ডাটাবেসের টেবিলটা মডিফাই ডাটাবেস ইউজার টু ডাটাবেস এই যে ইউজার কোথায় এই যে এটা ঠিক আছে এখন আমার ডাটাবেস কোনটা হবে ডাটাবেসটা হবে হচ্ছে এটা আমি কি করলাম ইউজার কোনটা অ্যাড ইউজার টু ডাটাবেস আমার ইউজার হচ্ছে এই ব্যক্তি আর এবং ডাটাবেস হচ্ছে এই ব্যক্তি তো আমি দুইটারে একসাথে এখন অ্যাড করব অ্যাডে চাপ দিলাম দেখেন আপনারা চাইলে একবার ডাবল চেক করে নেবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপর আমি কি করবো এখানে এসে অ্যাড দিব ওকে ইউজার তৈরি হয়ে গেছে ডাটাবেস তৈরি হয়ে গেছে এখন খালি দুইটারে অ্যাড করব এবার অ্যাড দেওয়ার পর একটা অপশন আসবে আপনার যে মানে আপনি কি কি অ্যাড করতে যাচ্ছেন এখানে কোনো কিছু মানে চিন্তা করার দরকার নেই অল প্রিভিলেজেসের মধ্যে ক্লিক করবেন তারপর আপনি দেখবেন যে না আপনার ডাটাবেস ইউজারনেম সব ঠিক আছে তারপরে জাস্ট মেক চেঞ্জেস দিবেন শেষ কাজ কিন্তু হয়ে গেছে আমাদের এখন ডাটাবেস যা আছে সবকিছু তৈরি হয়ে গেছে এবং ইউজারের সাথে ডাটাবেস কানেক্ট হয়ে গেছে এবার যদি একটু নিচে আসি এখন দেখেন আমার এখানে দেখাচ্ছে যে আমার এই যে ডাটাবেসটা আমি আগে তৈরি করছিলাম প্রিভিলেজ ইউজার ফাঁকা ছিল যখন আমি কানেক্ট করে দিছি ইউজারের সাথে তখন একসাথে কানেক্টেড অবস্থায় আছে এখন কি করব এখন আমি ধরেন এটা আবার একটু রিলোড দিই জাস্ট হচ্ছে ডোমেইন নেমটা লিখে এন্টার প্রেস করব এখন আমার এই ধরনের একটা সেটআপের একটা কনফিগ আসবে আমি বরাবরের মতো ইংলিশ ইউনাইটেড স্টেটস দিব কে আবার ভুলে বাংলা দিয়েন না প্যারা খাবেন পরে ইউনাইটেড স্টেটস ক্লিক করলাম তারপর কন্টিনিউ দিলাম তারপর এখন কি করব এই যে এবার আসতেছে আমার মেইন জিনিসটা সেটা হচ্ছে যে আমার ডাটাবেসের নেম ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিতে হবে তাহলে আমি কি করব আমার অলরেডি তৈরি করা আছে আমি এটা দিলাম তারপর হচ্ছে এখানে ইউজার নেমটা কপি করলাম তারপর পাসওয়ার্ডটা যেটা আমরা জেনারেটর দিয়ে তৈরি করছি সেটা আমরা কপি করলাম তারপরে ডাটাবেসের হোস্ট থাকবে একটা হোস্টটা কিছু করা দরকার লোকাল হোস্টই থাকবে টেবিল প্রিফিক্সটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন ধরেন আপনি এরকম দিলেন যে এটারে কপি করি দিলাম তারপর এখানে জাস্ট আমি একটু চেঞ্জ করে দিব যে টেবিল প্রিফিক্স টিপি 1 তারপর সাবমিট দিব কি হলো আচ্ছা দিস either the username password in wp config file is incorrect or can connect to the database at localhost আচ্ছা কারণ দেখি তো একটু আমি কোথাও ভুল করছি ডেটাবেসের নেম আচ্ছা এবার হওয়ার কথা কারণ আমি এবার একটু দেখতেছি আমাদের ইউজার নেম হবে এইটা সরি ডেটাবেস হবে এটা ইউজার নেম হবে এটা ঠিক আছে আপনাদের এক এক সি প্যানেল এক এক রকম দেখাইতে পারে তো আপনি পুরোটা কপি করে রাখলেন খেয়াল রাখতে হবে যে আমি যে জিনিসটা ইনপুট করতেছি এটার সাথে আরেকটা অংশ আছে ওইটা আমি বাদ দিয়ে দিছিলাম দেখে এবার হয়ে যাওয়া উচিত ঠিক আছে
আচ্ছা, পাসওয়ার্ড তো সব ঠিক আছে। আচ্ছা, আমি এটারে কপি করি পুরোটাকে। আচ্ছা, এবার আমি যেটা করব, ব্যাক করি আবার। এইখানে ডাটাবেস নেম হবে এইটা, ইউজার নেম হবে এইটা। এবার আমার মনে হয় হবে, আশা করি। কপি দিলাম, পাসওয়ার্ড হচ্ছে এইটা। আচ্ছা, এবার হয়ে গেছে। তারপর টেবিল প্রিফিক্সটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, না করলেও সমস্যা নেই। টেবিল প্রিফিক্সটা এরকম দিলেন, আমি এখানে দিলাম যে টিপি1, ঠিক আছে। আমার মনে হচ্ছে হওয়া উচিত, কারণ আমাদের সব ইনফরমেশন ঠিক আছে। দেখেন, ডেটাবেজের নেমটা কিন্তু আমাদের এইটা, তাই না? এই যে আপনারা আসলে দেখতে পারবেন যে ইউজার কারা, এই যে ইউজার এটা। সো আমাদের ইউজার ডেটাবেস দুইটা আমি লিখছি, লেখার পর কপি পেস্ট করে রেখে দিয়েছি, পাসওয়ার্ডটাও রাখছি। এবার দেখি আমাদের কানেক্ট হয় কিনা। আচ্ছা, এবার হয়েছে। আচ্ছা, আগের বার কেন হয় না? আগের বারটা হচ্ছে যে আমি যে ডেটাবেজের নেমটা লিখছি, আমি যে এই জায়গার মধ্যে যে অংশটুকু লিখছি, এইটা আমার ডেটাবেজের নেম না। আমার ডেটাবেজের নেমটা এই পুরো অংশটুকু। ওকে, আমার এটা সহ বাকি অংশটা হচ্ছে ডেটাবেজের নেম। এটা হচ্ছে একটা কমন। কারণটা কি? কারণটা হচ্ছে এখন কিন্তু আমরা কি অ্যাড করতেছি? অ্যাডন ডোমেন অ্যাড করতেছি। তো আমার অ্যাডন ডোমেনগুলো অবশ্যই আমার মেন রুটের সাথে মিল থাকতে হবে। তো এই কারণে ওরা ডেটাবেজের নেমটা এমন করে রাখছে। ঠিক আছে, দেখেন এই যে ইউজার নেমের এতটুকু অংশের সাথে এখানে বাড়তি একটা অংশ যোগ হচ্ছে। তো এইখানে দেখেন সবগুলো আচ্ছা কিন্তু ভাইয়া, সিমিলার। জি, বলেন। আচ্ছা ভাইয়া, আপনি কি এই যে সি ক্লায়েন্টদেরকে সি প্যানেল দেন না, হ্যাঁ, দেই তো। নাকি জাস্ট ওয়ার্ডপ্রেসটা দিয়ে দেন? না, না, ওয়ার্ডপ্রেস কি, আমি তাদেরকে সবকিছু অ্যাক্সেস দিয়ে দিই। হোস্টিং সার্ভার যা, যা লাগে, ডোমেইন লাগলে ডোমেইনের অ্যাক্সেসও দিয়ে দিই। কারণ আচ্ছা আমার না, এখানে হ্যাঁ, বলেন। অন্যান্য ক্লায়েন্টের যে ডাটাবেস দেখতেছি, মানে সাইট, হ্যাঁ, এই যে সি এইটা প্যানেল, তো ক্লায়েন্টের নিজস্ব সি প্যানেল। এটা তো ক্লায়েন্টের নিজস্ব সি প্যানেল। এগুলো সবগুলো একজন ক্লায়েন্টেরই? হ্যাঁ, একজন ক্লায়েন্টেরই নিজস্ব সি প্যানেল, তারই ৫টা আলাদা, আলাদা ডোমেইন। আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা, এই যে দেখেন, রান দ্য ইনস্টলেশনে আমি ক্লিক করতেছি। এই যে এখানে আসতেছে, আমার এখানে সাইটের টাইটেলটা দিতে হবে। সাইটের টাইটেলটা আপনি যেকোনো একটা কিছু দিতে পারেন। আপনাদের কিন্তু সেম জিনিসটা আসবে। যখনই ডাটাবেস ইনফরমেশন পাসওয়ার্ড দিবেন, তারপর রান দ্য ইনস্টলেশনে দিলে এই অপশনটুকু আসবে। এখানে যেকোনো কিছু একটা দিলেন। ধরেন আমি দিলাম হচ্ছে যে আমার ক্লায়েন্টের সাইট হচ্ছে এটা, তো তার হবে হচ্ছে এমসি হাওয়ার্ড। ওকে, এমসি হাওয়ার্ড এরকম দিলাম। ইউজার নেম আমি আমার মতো করে দিলাম। পাসওয়ার্ড একটা যেকোনো কিছু একটা দিলাম। ওকে, আমি ধরেন একটা নিজের মতো করে একটা দেই। ওকে, হয়ে গেছে। তারপর হচ্ছে ইমেলটা দিব। ইমেলটা হচ্ছে আমার এরকম একটা ইমেল দিব। আচ্ছা, আমি এক কাজ করি, ক্লায়েন্টের ইমেল দিই। যেহেতু এটা ক্লায়েন্টের সাইটে আমি কাজ করতেছি, ক্লায়েন্টের ইমেলই দিই। আর মানে জিনিসটা হচ্ছে ক্লায়েন্টের এই সার্ভারের অ্যাক্সেস আমার কাছে কেন আছে, এটা তো একটা প্রশ্ন। যেহেতু আমি ক্লায়েন্টের সবসময় কাজ করি, ক্লায়েন্ট সি প্যানেলে ঢুকেও না। ক্লায়েন্ট আমার অ্যাক্সেস দিয়ে দিছে, যখন কাজ করা লাগে সবকিছু আমিই করি। মানে তার যত কাজকর্ম আছে, ইভেন তার পেপ্যালের ইনফরমেশন আমার কাছে দেওয়া। মানে তার সাথে আমার এত একটা ভালো সম্পর্ক, মানে সে আমাদের তার যত কিছু আছে সবকিছু দিয়ে দিছে। খালি টাকা ট্রান্সফারের সময় আমি তার বলি যে তুমি অত টাকা আমাকে পাঠায় দাও, তখন সে নিজে পেমেন্টটা করে। আদারওয়াইজ সবকিছু অ্যাক্সেস আমার কাছে দেওয়া আছে। আচ্ছা, এখন কি করব, তার ইমেলটা হচ্ছে এই যে পাইছি ইমেল। তার একটা এই যে এখন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম না, এখানে তার একটা আমি একটা প্রজেক্টে কাজ করব। এটার মধ্যে আপনাদের একটা বড় ফিচার আপনাদের দেখাবো। ঠিক আছে, ল্যান্ডিং পেজ, একটা সিম্পল একটা ল্যান্ডিং পেজ বানাবো। এটা আপনারা না দেখলেও চলবে, কিন্তু পরবর্তীতে আমি ওই যে আপনাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে অটো রেসপন্ডার জিনিসটা কি, এই অটো রেসপন্ডারের কাজটা করব। তো যে কাজটা করবো এটা আমি আপনাদেরকে লাইভে দেখাবো। ওকে, আচ্ছা, এমসি ওয়ার্ড ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, তার ইমেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবার হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলাম। আচ্ছা, সেভ করলাম। এবার লগইন দিই। আমাদেরকে কি সাস আর বুস্ট্র্যাপ দেখানো হবে? না, সাস দেখানো হবে না, কারণ সাস আমাদের আউটলাইনে নাই। বুটস্ট্র্যাপ অবশ্যই দেখাবো। আসলে আমাদের যে বেসিক ওয়ার্ডপ্রেসের কোর্স, এটার জন্য আপনাদের এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপটা জানানোটা জরুরি। অতটুকুই আমরা দেখাবো, সাস দেখানোর সুযোগ নেই এখানে। সাস তো হচ্ছে একটা সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপের মতোই। সো ওইটা আপনারা বুটস্ট্র্যাপ পারলে নিজেরা সাস আমার মনে হয় পারবেন। এটা বেশি একটা সময় লাগবে না শিখতে।
আচ্ছা দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের ম্যানুয়াল ইনস্টলেশন কমপ্লিট। ওকে? তো সবাইকে আমি রেকমেন্ড করব cPanel যারা ইউজ করেন সফটওয়্যারগুলোস অ্যাপটা মানে যদি খুব বেশি তাড়া থাকে তাহলে ইউজ করেন। আদারওয়াইজ না ইউজ করাটাই বেটার। মানে এই যে দেখেন মোটামুটি স্পেস আ এখন দেখেন আমার কিন্তু খুব বেশি স্পেস মানে খায় না। একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলে মোটামুটি অনেক বড় স্পেস নিয়ে নেয়। ঠিক আছে? তো ইটস বেটার আপনারা চেষ্টা করবেন সফটওয়্যারগুলোসটা ইউজ করতে। মানে সফটওয়্যারগুলোস বাদ দিয়ে ম্যানুয়াল ইনস্টলেশনটা করতে তাহলে আপনার স্পেসটা বাঁচাতে পারবেন। ওকে? আচ্ছা এই যে ম্যানুয়াল ইনস্টলেশন করলাম এই রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই? ভাইয়া আমরা এসটিএমএল ফাইলগুলো কি সেম ভাবে আপলোড করব? কি সাইট? মানে আমরা নরমালি যে এসটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে যে সাইটগুলো তৈরি করি ওইগুলো কি হোস্টিং ওগুলা এর তো ভিতরে same ভাবে ওগুলা upload তো করব? জাস্ট cPanel একটা ফোল্ডার আপলোড করে দিবেন। ফাইল আপলোড করে দিবেন তাই হবে। এটা তো আমি অনেকবার দেখাইছিলাম। দাঁড়ান দেখাই আবার। যে ধরেন আমি এখানে একটা ফাইল তৈরি করি। ধরেন উম, আচ্ছা এইটারে ধরেন কপি করলাম, পেস্ট দিলাম। ঠিক আছে? এই যে ফাইলটারে কপি পেস্ট করলাম। এটার নামটা চেঞ্জ করে দিচ্ছি। ইন index.html এটার মধ্যে কি আছে? পুরো ব্রাউজারে কেটে দিলাম। আরে কেমনটা লাগে? আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড। আমি এটা মনে হয় দেখাইছিলাম ক্লাসে আপনাদের যে কেমন করে HTML ফাইল cPanel আপলোড দিতে হয়। আপনাদের দেখাই নাই? জি ভাই দেখাইছিলেন। তাহলে তো পারার উচিত। মানে এটা কিচ্ছু না। জাস্ট হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করবেন cPanel এ। cPanel এর ভিতরে একটা ঢুকে ফাইল ক্রিয়েট করবেন। করার পর ওইটার মধ্যে খালি ফাইলটা আপলোড করে দিবেন। ওইখানে তো আর ওয়ার্ডপ্রেসের মতো ঝামেলা নাই। ঠিক আছে? একদম ইজি। বা cPanel এর যেকোনো রুটের ভিতরে আপনার হইতে পারে আপনার নামের মতো করে একটা ফাইল দিলেন, হ্যাঁ? যে একটা টেক্সট ফাইল বা নিউ ফোল্ডার বা কিছু একটা ফাইল রুট তৈরি করবেন। রুট তৈরি করে ওটার মধ্যে জাস্ট আপলোড করে দিবেন। কাজ শেষ। ওকে? আচ্ছা আমি জাস্ট ২ টা মিনিটের ব্রেক নিতেছি। আমি আসতেছি। কেউ লিভ নেন না। ওকে? আচ্ছা আমাদের হচ্ছে শুক্রবার পর্যন্ত একটা টাইম আছে বিশাল। একটা পুরো ওয়েবসাইটের প্রজেক্ট হবে। আপনারা যে ব্লগ ওয়েবসাইটটা বানাইছিলেন না? ওইটার মতোই এটা আমার কাছে মনে হয় খুব বেশি কঠিন হবে। একটু সামান্য ডিজাইনের কাজ আছে। ওইটা আমি চাচ্ছি যে আপনাদের নিজের ক্রিয়েটিভিটিটা ফুটায় তোলেন। সবাই কি ব্লগ ওয়েবসাইটের কাজটা করছেন তো নাকি? মানে ব্লগ রিলেটেড কোনো সমস্যা তো নাই কারো নাকি? যদি থাকে এখনো বলতে পারেন যেহেতু আপনাদের প্রজেক্ট আসতেছে সামনে। এগুলা কিন্তু এমন না যে আমি আমার নিজের ফায়দার জন্য করতেছি। ঠিক আছে? আপনারা প্র্যাকটিস করলে প্রজেক্ট করলে কি হবে? আপনাদের একটা পোর্টফোলিওতে একটা নতুন একটা জিনিস এড হচ্ছে। মানুষ এডুকেশনাল কোয়ালিফিকেশনস নেয়। কি হয়? সিভিতে এড করার জন্য। তেমনি আপনাদের সিভিটা কিন্তু তখনই স্বয়ংসম্পূর্ণ হবে যখন আপনাদের অনেক বেশি প্রজেক্ট থাকবে। ওকে? আমার তো মনে করেন ক্লায়েন্টের আমি কি করি জানেন? কিচ্ছু করি না। বিশ্বাস করেন ৫-১০ টা কথা বলি বা যাই বলি সবার আগে আমার পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিই। সে কি করে? যে পোর্টফোলিওটা দেখে এমনিই কনভিন্সড হয়ে যায়। তো এটাই কিন্তু আপনার একটা বড় একটা অ্যাসেট, একটা অস্ত্রের মতো কাজ করবে। আপনি যত বেশি প্রজেক্ট করবেন, প্র্যাকটিস করবেন, ওগুলো আপনি পোর্টফোলিওতে এড করলে কি হবে? যে আপনার ক্লায়েন্টের প্রজেক্টগুলো দেখে আপনার কাজটা দিয়ে দিবে। আমার কাছে যখন ক্লায়েন্ট আসে আমি একটা পুরো Google Docs এ দেখেন আমি কি করি? একটা আপনাদের আরে এটা স্ক্রিনশট নিতে গেছি কেন? দেখাচ্ছি আমি। এই দেখেন আমি হচ্ছে প্রজেক্ট মানে কথা বলার জন্য বা যা করার জন্য সব নোটপ্যাডে সেভ করে রাখি। ঠিক আছে? এই যে ধরেন কোথায় আমি একটা জিনিস দেখাই আপনারা। একটু লোড হচ্ছে। এই যে এখানে দেখেন আমি এই যে আমার সবগুলো স্যাম্পলের লিঙ্কগুলো আমি রেডি করে রাখি। ঠিক আছে? এই যে দেখেন এত লিঙ্কগুলো যে আছে এগুলো কিসের জন্য? ক্লায়েন্টের দেখায়। এখানে একটাতে ঢুকতেছে ক্লায়েন্ট, একটা স্যাম্পল দেখতে পারতেছে। যেকোনো জায়গায় আপনাদের দেখা একটা ল্যান্ডিং পেজ বা ধরেন কোনো একটা কাজ দরকার আমার। এই যে একদম উপরে চলে যাই। এই যে ধরেন এখানে ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট সবকিছু আলাদা ক্যাটেগরি করে রাখি আমি। যাতে করে ক্লায়েন্টরা বুঝতে পারে যে কোনটা কি দেখতেছে। এখন আপনাদের প্রজেক্ট যত করবেন স্যাম্পলটা ভারী হবে। আপনার পোর্টফোলিওটা ভারী হলে আপনি কাজও খুব দ্রুত করতে পারবেন। আচ্ছা এটা নিয়ে একটু ব্রিফ দেই। এটার মধ্যে দেখেন একটা হোম পেজ, এখানে ২ টা সেকশন থাকবে, এখানে একটা কনট্যাক্ট ফর্ম, এই টেক্সটটা কেমন করে করছে আমি আপনাদের একবার বলছিলাম যে আপনারা চাইলে হচ্ছে ওই যে একটা অ্যাডঅনস আছে না? এলিমেন্টস কিট সেটা ইউজ করতে পারেন কিংবা আপনি চাইলে স্পেন ট্যাগ ব্যবহার করে কাজটা করতে পারেন। তো আমি একবারে একটা শর্টে দেখা দিচ্ছি এটা কেমন করে করতে হবে। ধরেন আমি একটা সাইট কোনটা ওপেন করা যায়? এমসি হাওয়ার্ড স্কুল, দাঁড়ান এমসি হাওয়ার্ড। এই যে এটার মধ্যে যাই। ধরেন আমি একটা পেজ ওপেন করতেছি।
অ্যাড নিউতে ক্লিক করি। আচ্ছা, এটার মধ্যে ধরেন নাম দিলাম এরকম টেস্ট 101, ঠিক আছে? আচ্ছা, এটার এলিমেন্টটা ক্যানভাস করি আমি। পাবলিশ করলাম, এডিট এলিমেন্টও দিলাম। আচ্ছা, সবাইকে আরেকটা জিনিস আমি একটু বলতে চাইছিলাম যে এই যে ওয়ার্ডপ্রেস 5.54 দিয়ে যে কাজ করলাম, যেটা ওই এলিমেন্ট কি বল ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সনটাতে একটু প্রবলেম আছে, ওই যে যার কারণে হচ্ছে আপনার এলিমেন্টরের সাথে এটা কোলাবরেট করতে পারতেছে না, টেমপ্লেট ইম্পোর্ট হইতেছিল না। আপনারা খেয়াল করছেন হয়তো যে আমার খালি বারবার লোড হচ্ছিল না, বলতেছিলাম এটা একটা ইস্যু। মানে এটা আমি রিসেন্টলি ওদের সাথে কাস্টমার সাপোর্টে কথা বলছি, তারা বলছে যে ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন এবং এলিমেন্টরের ভার্সনের সাথে একটু ঝামেলা, মানে দুইটা একসাথে কনফ্লিক্ট করতেছে, যার কারণে লোডিং ইস্যু আপনাদেরও হইতে পারে। ওকে, তো আমি বলে রাখলাম, এই কারণে ওয়ার্ডপ্রেসের পুরোনো ভার্সন ইউজ করলে আপনারা সেফ সাইডে থাকবেন। আচ্ছা দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে একটা মেনু আছে, মেনুটা ফিক্সড আছে, আপনাদের ফিক্স করার দরকার নাই, ফিক্স চাইলে করতেও পারেন, আমি দেখা দিব কেমন করে করতে। আচ্ছা এখনই দেখাচ্ছি। ধরেন আমি হচ্ছে একটা এখানে একটা সেকশন করলাম, এইটারে ধরেন এইখানে সেকশন বা একটা ইনার সেকশন। আচ্ছা এখানে একটা সেকশন করি, ডুপ্লিকেট দিলাম, এই সেকশনে ধরেন ভিতরে একটা স্পেসার দিলাম, এরকম স্পেসার দিলাম। তারপর এটার এটার হাইটটা দিলাম 50 স্ক্রিন। দেখেন কি করতেছি, স্টাইল দিলাম, ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা কালার দিচ্ছি, যে কোনো একটা কালার দিলাম। ওকে, আচ্ছা এইখানে একটা কালার দিই এরকম, ধরেন এটার কালার দিলাম একটা, এরকম একটা কালার দিলাম, এই যে একটা কালার দিলাম। দেখেন এখানে কি আছে, এটার ভিতরে কিচ্ছু নাই, আমি একটা স্পেসার নিয়ে আসলাম, স্পেসারটা আনলাম জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আর কি। আপনাদের এখানে কি থাকবে, দুইটা সেকশন থাকবে, সরি দুইটা কলাম থাকবে, এখানে একটা থাকবে হচ্ছে আপনার তিনটা কলাম নেবেন, এখানে একটা লোগো থাকবে, এখানে একটা মেনু থাকবে, আর ডান পাশে একটা বাটন। ওকে, তো মেনুটা তো আপনি বসাবেন, সব ঠিক আছে। তো এখন এই জিনিসটা পুরো পার্টটুকে আপনি দেখেন, এখানে কি হচ্ছে, স্ক্রল করতেছি না, এটা কিন্তু ফিক্সড হয়ে আছে। তো আপনি ধরেন এখানে আমি আরো একটা সেকশন অ্যাড করি, ধরেন এখানে আরেকটা সেকশন অ্যাড করলাম, এটার ধরেন একটা কালার দিয়ে আগে কালার দিলাম, ধরেন এই ধরনের একটা কালার দিলাম। ওকে, তো এখানে একটা হাইট দিয়ে দিচ্ছি, ধরেন এখানে হাইট দিলাম, মিনিমাম হাইট দিলাম। সবাই খেয়াল করেন কি করতেছে। ওকে, জাস্ট বোঝানোর জন্য আপনাদের কয়েকটা সেকশন করলাম, করে আমি একটা হাইট দিচ্ছি। এখন এই সেকশনটাতে দেখেন, এটার ভিতরে তো আপনার সবকিছু থাকবে, কলাম বা ইনার সেকশন যাই নেন। ওকে, তো আপনি সরাসরি এই সেকশনে অ্যাডভান্সে চলে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পর মোশন ইফেক্টসে গেলাম, তারপর দেখেন এখানে স্ক্রলিং ইফেক্ট নামে একটা জিনিস আছে। স্ক্রলিং ইফেক্ট, ধরেন আপনি যে এখানে স্টিকি নামে একটা অপশন আছে, এটার আপনি জাস্ট নান থেকে টপ করে দিলেন, ঠিক আছে? এবার দেখেন এই জিনিসটা আমার কি আছে, এটা আস্তে আস্তে কিন্তু স্ক্রল হয়ে নিচে আসতেছে। এখানে ধরেন আপনি একটা টেক্সট অ্যাড করবেন, ধরেন আপনি একটা টেক্সট অ্যাড করলেন যে ফিক্সড টপ বার বা ন্যাপ বার যাই বলেন, টপ বার বা ন্যাপ বার যাই বলেন, একটা কিছু একটা নাম দিলেন, ন্যাপ বার, ঠিক আছে? এরকম একটা দিলেন, ধরেন আমি এটা সেন্টার করি। আচ্ছা স্পেসারটা বাদ দিয়ে দিই, ধরেন স্পেসার বাদ দিলাম। দেখেন এখন কি হচ্ছে, আমি এটা যেখানে যাচ্ছি আমার এই জিনিসটা টপে রয়ে গেছে। খেয়াল করছেন সবাই, এটা কি করছে, একদম ইজি একটা জিনিস। এই মেনুটা এটার মধ্যে কেমন করে আছে, একটু সবাই একটু চিন্তা করেন তো। এটা তো একটা অবশ্যই একটা সেকশনের ভিতরে বা একটা ইনার সেকশনের ভিতরে আছে, তাই না? তো ওই পুরো জিনিসটাকে ধরে আপনি করবেন কি, এখানে সেটিংসে যাবেন, অ্যাডভান্সে যাবেন, যাওয়ার পর মোশন ইফেক্টসে যাবেন, তারপরে এখানে দেখবেন স্টিকি নামে একটা জিনিস আছে। আপনি যদি এখন বটমে যান তাহলে কি হবে দেখেন, বটমটা তো এভাবে করে বোঝা যায় না। আচ্ছা এটা পরবর্তীতে দেখাবো, এটা ফুটার অ্যাড করলে তখন আমরা করবো না। তা আপাতত টপটাই দেখেন, টপের মধ্যে আপনি এভাবে করে অ্যাড করে রাখবেন। ওকে, সবাই বুঝা গেছে এটা কেমন করে করছি? জি ভাইয়া। জি ভাই। আপনি এখানে পরবর্তী আরো সেকশন অ্যাড করেন, দেখবেন সেম জিনিসটা করতে পারতেছেন। তো এটা একটা গেল। তারপরে পরবর্তীতে দেখেন এখানে কি আছে, একটা টেক্সট আছে। ধরেন আমি এখানে কোথাও একটা টেক্সট নিলাম, এই যে এখানে একটা টেক্সট নিলাম। ওকে, এখানে একটা টেক্সট নিলাম, এখানে টেক্সটটা ধরেন সেন্টার করলাম। আচ্ছা এইখানে এটা হচ্ছে পপিন্স। ধরেন এখানে স্টাইলে গেলাম, সাদা বানাই এটারে পপিন্স, POPINS পপিন্স। এটার একটু বড় করি, পুরো জিনিসটা কপি করতেছি দেখেন। আচ্ছা পুরো জিনিসটা কপি করে ফেলছি আমি এখন। আচ্ছা আমি এক লাইনে রাখি,
বা আপনি চাইলে মাল্টিপল লাইন্স করতে পারেন বা আরেকটু বড় করতে পারেন। আচ্ছা ধরেন এটার আমি মিডল থেকে টপে নিয়ে যাই। ওকে, আচ্ছা তো এখন এটার আরেকটু বড় করি, লাগলে আমি আরো বড় করলাম, ওদের মতো করে একটু বড় করে দিই। ওকে, আচ্ছা তো হইলো। এবার দেখেন এই টেক্সটটা আমার কি আছে, এখানে টেক্সটটা এই জায়গাটা ইয়েলো কালার আছে, তো আমি কালারটা পিক করি, কালারটা আমি পিক করলাম। আচ্ছা তো আপনি একটা অপশন আছে, সেটা আমি অলরেডি আপনাদের দেখাইছি, যে এলিমেন্টস কিটটা ইউজ করবেন, তাহলে আপনি একই লাইনের ভিতরে কয়েকটা কালার ইউজ করা বা ওই যে টাইটেল দিয়ে করতে পারেন। কিংবা আরেকটা সহজ বুদ্ধি আছে, সেটা হচ্ছে একটা কিছু না একটা স্প্যান ট্যাগ খুলেন, স্প্যান ট্যাগ, স্প্যান দেন, একটা স্প্যান দিলেন এখানে, ঠিক আছে, স্প্যান দিলেন এখানে, তারপর হচ্ছে এখানে এন্ড করেন স্প্যান, স্প্যান, তারপর এটা এখানে আমি একটা এই যে মানে ওপেন কি বলে যে আপনার ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দিলাম। তারপর এখানে দেখেন আমরা ওই যে ইনলাইন সিএসএস এর কথা সব মনে আছে কেমন করে করতাম? জি ভাই, স্টাইল হ্যাঁ, দিয়ে। সেই জিনিসটাই করব এখন আমরা। এখানে স্টাইল করব, এখানে আমি কি করব, কালার দিব, এই যে দেখেন হয়ে গেছে, কাজ শেষ, একদম ইজি। তারপর দেখেন ওরা ডটের ভিতর একটা স্প্যান দিছে, তা আপনি চাইলে এটা করতে পারেন। ওকে, আপনি এই জায়গাটায়, এই জায়গায় আপনি ডটটা নিয়ে আসেন, ডট, এখানে আমি ডিসকভার জায়গায় ডট বসালাম, শেষ হয়ে গেল। সবাই বুঝতে পারছেন কি করছি? আমি একটু জুম করে দেখাই। আচ্ছা জুম তো এখানে করতে পারবো না, কারণ এখানে দেখাচ্ছি, দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি। কিচ্ছু না, জাস্ট হচ্ছে আমার কোডটার মধ্যে কি করছি, যে আমার পুরো সেন্টেন্সটা কি আছে দেখেন, ডিসকভার ইয়োর হোমস, এই যে জিনিসটা আছে তাই না, এই জিনিসটা হচ্ছে পুরো টেক্সটটা তাই না। তা আমি কি করছি, যে এই যে ডিসকভারের মধ্যে একটা স্প্যান ট্যাগ ঢুকেছি, এটার ভিতরে একটা ইনলাইন সিএসএস ইউজ করছি, তারপর হচ্ছে এখানে কি করছি, যে ডটটা আছে লাস্টে, যে ডট সাইনটা, এটার মধ্যে একই কাজটা করছি। ওকে, স্প্যান ট্যাগ বসাইছি এখানে, স্প্যান ট্যাগ বসায় বাকি কাজটা করে ফেলছি। ওকে, কারো কোনো কনফিউশন এতটুকুর মধ্যে? না ভাই। স্পেন ট্যাগটা কি কাজ করে? হ্যাঁ হ্যাঁ, স্পেন ট্যাগটা আচ্ছা স্প্যান ট্যাগটা হচ্ছে আপনি কোনো একটা HTML এলিমেন্ট ইউজ করতেছেন, ওটার মধ্যে আপনি স্পেশালি আলাদাভাবে কোনো একটা কাজ করতে চান। ধরেন আপনি একটা বিশাল বড়, এই যে একটা ধরেন একটা টেক্সট আছে, একটা হেডিং একটা ট্যাগ নিছেন, হেডিং ট্যাগের ভিতরে বা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিছেন, আপনি মনে করেন মোটামুটি 50-60 লাইনের একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, তা আপনি চাচ্ছেন যে স্পেশালি প্যারাগ্রাফের ভিতরে, আমাদের থাকে না যে একটা বিশাল বড় একটা প্যারাগ্রাফ থাকে, মাঝখানে 2-3টা লাইন বা 2-3টা ওয়ার্ড আপনার হচ্ছে বোল্ড লেটারে থাকে, কিংবা হইতে পারে যে ওই জায়গাটা একটা কালার দিয়ে একটা হাইলাইট করা হয়, এই ধরনের জিনিসগুলো তো আপনারা দেখছেন নাকি? বিভিন্ন বইটার মধ্যে আমরা দেখি না, দেখি কিনা, বা নিউজ পেপারে দেখি কিনা? জি ভাইয়া। তো ওই জিনিসটা আপনি অনেকে স্প্যান ট্যাগ দিয়ে করে, স্প্যান ট্যাগ দিয়ে ওটার ভিতরে একটা ইনলাইন সিএসএস দিয়ে দেয়। ওকে, আচ্ছা তো এছাড়াও মানে আপনারা ব্লক লেভেল এলিমেন্ট, তারপর হচ্ছে ইনলাইন এলিমেন্ট দেখাইছিলাম, ওইখানেও আমি স্প্যান ট্যাগ নিয়ে মোটামুটি আলোচনা করছিলাম, ক্লাসের ভিডিওগুলো একটু দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা তো এটা একটা গেল পার্ট। তারপর দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে আপনার একটা ফর্ম আছে, ফর্মটা তো আপনারা পারবেন, ফর্মটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এইখানে ধরেন আপনি কথার কথা একটা ইনারসেকশন নিছেন, একটা ইনারসেকশন নিছেন, ইনারসেকশন নেওয়ার পর এইখানে আপনি একটা ফর্ম বসালেন। ওকে, এখানে একটা ফর্ম বসালেন, ফর্ম কোথায়, ফর্ম ফর্ম এখানে সার্চ করি, ফর্ম বসাইলাম, ফর্ম বসালেন, তো এইখানে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কি আছে। আচ্ছা আমি এটার ধরেন এখান থেকে লেভেলটা উঠাই দিই। আচ্ছা এইটা আমার কি, এটা হচ্ছে আমার কলামের ভিতরে ফর্মটা নিছি, তো কলামের ভিতরে আমি চাইলে এখানে একটা স্পেস দিতে পারি, এটা প্যাডিং দিলাম 40 পিক্সেল। তা আমি চাইলে এখানে একটা কালারও দিতে পারি, ধরেন আপনার মন চাইলো আপনি এটা যে কোনো একটা কালার বসালেন, কালার বসালেন এরকম, ঠিক আছে, একটা অপাসিটি দিয়ে দিলেন বা একটা কালার বসালেন, কালারটা যেটা বসাবেন সেটা এখানে শো করতেছে। তো এখানে এই জিনিসটা করেছে, একটা কালার দেওয়া হয়েছে, আর উপরে দেখেন উপরে কি করছে, একটা বর্ডার দেওয়া হয়েছে। বর্ডারটা কিরকম, এই যেখান থেকে আসেন, বর্ডার কি আমরা নর্মালি কি করি, যে বর্ডার সলিড দিলেন আপনি, ধরেন এখানে ধরেন 5 পিক্সেল করে দিলেন বর্ডার, খেয়াল করেন 5 পিক্সেল করে বর্ডার দিচ্ছেন। এখন যদি আপনি চান যে শুধুমাত্র এখানে বর্ডার রাখতে, এই যে উপর অংশটুকুতে, তাহলে কি করতে পারি আমরা, মানে একটা আইডিয়া করেন কি করা যেতে পারে যদি আমরা শুধুমাত্র বর্ডার শুধু টপটা রাখি, হ্যাঁ টপে হ্যাঁ দেখেন আমি এখানে শুধু বর্ডার টপটা রাখলাম, বাকিগুলো সব জিরো করে দিচ্ছি, বাকি সব জিরো করে দিচ্ছি। দেখেন এখন এটার মতো হয়েছে, খালি কালারগুলো আমাদের মিলিয়ে নিতে হবে। ওকে, তারপর দেখেন আপনি এটার মধ্যে একটা হেডিং অ্যাড করতে পারবেন উপরে, এখানে আপনার যতটুকু হেডিং লাগে যা লাগে আপনি টেক্সট অ্যাড করে নেবেন, শেষ। ওকে, এই পার্টটুকু নিয়ে আর কোনো কনফিউশন আছে কারো?
জি না ভাই। আচ্ছা, তো এখানে হচ্ছে কি, এটা হচ্ছে কিছুই না, জাস্ট ৩ টা আলাদা, আলাদা আইকন বক্সের মতো করে নিবেন। নিয়ে হচ্ছে এখানে এই দেখেন এগুলো প্রত্যেকটা আলাদা, আলাদা ইমেজ। ঠিক আছে? কেউ আমার কাছে রিসোর্স জানতে চান না ভাই, রিসোর্স দেন আমারে। রিসোর্স আমি দিব না। আমি আপনাদের পুরো ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা নিজেরা রিসোর্স নামাবেন। আর রিসোর্স নামাইতে হয় কিভাবে করে, মানে আমি মনে হয় অসংখ্যবার দেখাই ফেলছি এখন পর্যন্ত। একটা ওয়েবসাইট থেকে রিসোর্স নামানোর প্রক্রিয়া তো সবাই জানেন নাকি? জি ভাইয়া জানি। আচ্ছা, তারপরে দেখেন এরপরে এই সেকশনগুলো আপনারা পারবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, টেক্সট দিবেন, এটাও পারবেন। এগুলো কিচ্ছু না। এটার মধ্যে একটা ইমেজ দেওয়া হয়েছে সম্ভবত। আচ্ছা, ইমেজটা দেওয়া হয়েছে। ইমেজের পাশে কি করছে বলেন তো? ইমেজের পাশটাতে একটু খেয়াল করেন। এখানে একটা বর্ডার দেওয়া হয়েছে এবং বর্ডারের পাশাপাশি এখানে একটা কি দেওয়া হয়েছে আপনার বক্স শ্যাডো দেওয়া হয়েছে। বক্স শ্যাডোটা কেমন করে দেয়? ধরেন আমি বক্স শ্যাডোটা সরাসরি ইমেজে দিলাম না, আমি এই জায়গাটার মধ্যে দিব। হুম? আমি টেক্সটের ভিতর যে কোনো এলিমেন্টের উপর আপনি বক্স শ্যাডো ইমপ্লিমেন্ট করতে পারবেন। ঠিক আছে? এটার মধ্যে যেমন টেক্সট শ্যাডো আছে। তারপর ধরেন আচ্ছা একটা ইমেজ দিয়ে দেখাই। ধরেন ইমেজ দিলাম এখানে। ইমেজ আছে আদৌ? আচ্ছা এই একটা ইমেজ আছে ধরেন। এটার ভিতরে আমি মানে এরকম একটা দিলাম। তারপর আমাকে খুঁজতে হবে কোথায় আমি ইমেজটা পাইতে পারি। এই যে দেখেন সাধারণত দেখবেন যে বর্ডার যেখানে আছে, খেয়াল করবেন যে আপনি বর্ডারটা কোথায় আছে খুঁজে বার করবেন। ঠিক আছে? এই যে এখানে একটা বর্ডার আছে, এখানে একটা বক্স শ্যাডো দেওয়া যেতে পারে। ঠিক আছে? আবার অনেক সময় স্টাইলের মধ্যে সরাসরি দেওয়া থাকে। আপনি একটা মানে খুঁজে নিবেন যেখানে, যেখানে পাওয়া যায়। এই দেখেন একটা অলরেডি তৈরি হয়ে গেছে। তারপর আপনার পছন্দ মতো আপনি একটা কালার দেন। হরাইজন্টালি একটা কিছু একটা দেন। তারপর ভার্টিক্যালও একটা ভ্যালু দেন। ঠিক আছে? দেখেন একটা বক্স কিন্তু শ্যাডো কিন্তু তৈরি হয়ে গেছে আমার অলরেডি। তারপর আর কি আছে? এখানে একটা এই যে এটা জিনিসটা বাড়ায় দেন। বাস দেখেন তৈরি হয়ে গেছে। তা আপনারা এই জিনিসটা এখানে করবেন। ওকে? এখানে সবুজ কালার দেখে জিনিসটা সরাসরি বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা করতে পারবেন। ওকে, পারা যাবে এতটুকু? এই বক্সেরও কি এটা বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তারপরে দেখেন আমাদের এরপরে কি আছে? এই যে একটা জিনিস দেখেন এখানে একটা ফুটার আছে। ফুটারটা আপনারা চাইলে এই যে হেডার এবং ফুটারটা আলাদা টেমপ্লেট তৈরি করে নিবেন। ঠিক আছে? আমরা যেমন ব্লগ ওয়েবসাইটের জন্য করছি এরকম আলাদা টেমপ্লেট তৈরি করে নিবেন। যাতে প্রত্যেক পেজে যেন আপনাকে আলাদা করে বসাতে না হয়। এবার অ্যাবাউট এ যান। অ্যাবাউট এ গেলেও সেম জিনিসটা দেখতে পারবেন। দেখেন এই যে সেম জিনিস আপনার সব পেজে আছে। তো আচ্ছা এখন এই পার্টটুকু আপনারা পারবেন। এটা কিছুই না, একটা ইমেজ দিবেন। তারপরে এখানে একটা হাইট ফিক্স করে নিবেন। ঠিক আছে? এই যে হাইটটা কেমন করে ফিক্স করতে হয়? এই যে যেমন আমি এই সেকশনটা দেখেন এখানে কি করছি? এখানে যাওয়ার পর এখানে একটা হাইট থেকে মিনিমাম হাইটটা দিছি। নরমালি আমার ডিফল্ট থাকে এরকম, তাই না? আপনি এখানে একটা ফিট টু স্ক্রিন দিতে পারেন কিংবা মিনিমাম হাইট দিতে পারেন। হাইটটা আপনার 400 পিক্সেল বা যতটুকু লাগে আপনি বড় ছোট করতে পারবেন। তো আপনার ইমেজটা বসাবেন, বসানোর পর আপনার যতটুকু লাগে ততটুকু দিবেন। তবে খেয়াল রাখবেন এটার জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে। ওকে? আচ্ছা এই পার্টটুকু একটু সবার কাছে ক্রিটিক্যাল লাগতে পারে। আমি আপনাদের একটা মজার জিনিস দেখাই যে ধরেন আমার এই সেকশনে আ এই সেকশনটা এই সেকশনটার আমার এখানে একটা ফিট টু স্ক্রিন হাইট দেওয়া আছে, তাই না? তারপরে এবার একটু খেয়াল করেন যে আমি ধরেন স্পেসারটা উঠাই দিই। যে আমি আপনাদের খেয়াল নাই আমি দেখাইছিলাম কিনা আমাদের মানে HTML একটা অনেক মজার, মজার মানে ডিজাইন করা যায়, তাই না? তো আমি আপনাদের দেখাই একটা স্যাম্পল যে ধরেন এটা আচ্ছা এটা না, তাহলে এটা না সম্ভবত এর উপরেরটা। এই যে দেখেন কতগুলো দেখতেছেন যে আপনার শেপ ডিভাইডার আছে এখানে এরকম ঢেউর মতো। তারপর এখানে দেখেন ঢেউর মতো। এই যে খেয়াল করছেন সবাই এই ঢেউগুলো? জি তো এই ঢেউগুলো আমি কিন্তু আমার ক্লাসে মনে হয় আমার দেখাইছিলাম একবার। তারপরে আমি আপনাদের দেখাই এটা কেমন করে করতে হয়। যে শেপ ডিভাইডার এই যে দেখবেন যেকোনো সেকশনে যাবেন, সেকশনে পাবেন। সেকশনে গেলে আপনারা দেখতে পারবেন যে শেপ ডিভাইডার নামে একটা স্টাইলের ভিতরে একটা অপশন আছে। এইটা আপনি টপেও দিতে পারবেন, বটমেও দিতে পারবেন। ধরেন আমি এখানে বটমে দিলাম। বটমে কি করলাম? এখান থেকে ধরেন আমি একটা দিলাম যে ওয়েভস। ঠিক আছে? ওয়েভস দিলাম। দেখেন এটা এরকম একটা আসবে জিনিস। তারপরে এখানে আপনি চাইলে একটা কালার দিয়ে এটার হাইটটা উইডথটা আপনি ঠিক করে দিতে পারবেন। দেখেন উইডথটা কিন্তু বাড়তেছে। ঠিক আছে? এটা আবার কমতেছে। আমি ধরেন ফর্মটাকে উঠাই দিচ্ছি। এটার আপাতত ফর্ম ডিলিট করে দিচ্ছি। দেখেন আমি এই জিনিসটা এভাবে করে রাখলাম। রাখার পর আমি কোথায় যেন ছিলাম? এই যে এখানে শেপ ডিভাইডার। আচ্ছা এটা না, এই জায়গাটায় বটমে, হ্যাঁ, বটমে শেপ ডিভাইডার। দেখেন আমি উইডথ দিছি 100। আপনি চাইলে উইডথটা বাড়ায় কমায় দিতে পারতেছেন। এই যে দেখেন আমি বাড়াইতেছি, কমাইতেছি। আপনার যতটুকু লাগে আপনি দিচ্ছেন। তারপর চাইলে আপনি একটা হাইটও দিতে পারবেন যে আমার এতটুকু হাইট লাগবে। তো এটা তো দিলেন। দেওয়ার পর আপনার যদি মনে হয় যে আমি এটা ফ্লিপ করব, এরকম করে ফ্লিপ করতে পারবেন। এভাবে করে ফ্লিপ করতে পারবেন। আপনার যেভাবে করে সুবিধা। ঠিক আছে? তারপর আপনি এখানে একটা কালারও দিতে পারবেন।
ধরেন আপনি এই যে আমি চাইলাম যে এই সেকশনের মতো করে কালারটা এখানে রাখতে, ঠিক আছে? তো এটা হচ্ছে সাধারণত দেখেন এই জায়গাটা খেয়াল করেন সবাই যে এই জায়গায় কমলা কালার দিছে, তারপরে নিচের অংশটুকু দেখেন নিচের সেকশনে কমলা কালার। আসলে এমন না যে এই জিনিসটা পুরোটা আলাদা একটা সেকশন যেটা মানে আপনার ঢেউর আকারে আসতেছে। এই জিনিসটা হচ্ছে আপনার উপরে নিচে করে নিতে হয়, মিলায় নিতে হয়। যে ধরেন আমি এই সেকশনের বটমে, এই সেকশনটার বটমে স্টাইল থেকে বটমে গিয়ে সরি শেপ ডিভাইডারের বটমে গিয়ে আমি একটা শেপ ডিভাইডার ইউজ করছি। আমি এটার মধ্যে যদি সাদা কালারটা দিই পরের সেকশনের সাথে কি মিলবে? মিলবে না। তাহলে আমার কি করতে হবে? যে এখানে আমার এমন একটা কালার দিতে হবে যে ধরেন এখানে এই সবুজ কালারটা আমি শেপ ডিভাইডারের মধ্যে দিলাম। সবুজ কালারটা এখান থেকে পিক করছি। এই সেকশনে গেলাম আবার শেপ ডিভাইডারে গেলাম। শেপ ডিভাইডারে যাওয়ার পর বটমে গিয়ে এখানে গিয়ে কালারটা বসিয়ে দিলাম। পেস্ট। দেখেন এখন সুন্দর করে মিলছে না জিনিসটা? একটা সুন্দর একটা ঢেউ দিলাম আমার সেকশনের মধ্যে, আবার কালারটা মিলাই দিলাম। সাধারণত ডিফল্ট কালারটা সবসময় আপনার সাদা থাকে। তো এটা গেল এই সেকশনের এখানে দিলেন। আপনি এবার চিন্তা করলেন যে আমি এবার এই সেকশনে আসি। এটার পরে আরেকটা সেকশন এড করি ধরেন এখানে। এইখানে আমি এটার একটা স্পেসার দিয়ে দিই। স্পেসারটা একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, তো আপনি এখন এখানে তো দিলেন। হ্যাঁ, এবার একটু চিন্তা করেন উপরের সেকশনে আপনি বটমে দিয়েছেন। এখন এই সেকশনে আসেন। এই সেকশনে আসলেন। আসার পর আপনি এখানে চাইলে টপে দিতে পারেন। টপে দিলে কি হবে? জিনিসটা ওভাররাইট হবে। ধরেন আপনি টপে না দিয়ে এখন কি করবেন? বটমে দিবেন। বটমে দিলে আমি ধরেন বটমে যদি এখন যাই, ধরেন আপনি দিলেন। এবার ওয়েবস না দিয়ে ধরেন আপনি এটা দিলেন। এই যে দেখেন এটা হচ্ছে টিট। এটা আরেক ধরনের একটা জিনিস। এটার আপনি হাইট বড় করতে পারবেন। ঠিক আছে? এটার মধ্যে আবার উইড নাই। ঠিক আছে? এটার হাইট বড় ছোট করতে পারবেন। আবার এটারে ফ্লিপ করতে পারবেন যে কোন জায়গাটা নিতে যাচ্ছেন। ওকে? তো এখন দেখেন, তো আমার তো সব ঠিক আছে। আমি দিলাম। এখন আমার এটার মধ্যে যদি আমি এখন কালারটা সাদা আছে বলেই সাদা হয়ে গেছে। এখন যদি এটার কালারটা আমি এটা দিই, তাহলে কি মিলবে? মিলবে না। মিলাইতে হলে আমার কি করতে হবে? এই কালারটাই পরের সেকশনের সাথে মিলাইতে হবে। যদি আপনি সাদা রাখতে চান, সাদার সাথে সাদা দিবেন। যদি অন্য কালার দিতে চান, অন্য কালারটা এভাবে করে মিলাই দিবেন। এই যে দেখেন, এটার সাথে আমি এটা মিলাই দিলাম। ওকে? মানে আপনার যেভাবে করে শেপ ডিভাইডার প্রয়োজন। অনেকগুলো আছে শেপ ডিভাইডার, আপনার যেটা লাগে সেভাবে করে দিবেন। এটা আপনাদের একটা ডেমো দেখাইলাম। এখানে অনেকগুলো পেজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের শেপ ডিভাইডার আছে। আপনারা এগুলোর উইডথ, হাইট ছোট করে দেখতে পাবেন। এটার মধ্যে ম্যাক্সিমামই ওয়েব ইউজ করা হয়েছে। ওকে? আচ্ছা, এটা তো গেল। তো এখন মনে করেন আমি তো এই সেকশনে দেখেন এখানে কি করতেছি আমি? এখানে গিয়ে সরি বর্ডার না, শেপ ডিভাইডারে গিয়ে বটমে গিয়ে আমি শেপ ডিভাইডারটা দিতে পারতেছি। তো আমি কিন্তু চাইলে টপের মধ্যেও ইউজ করতে পারতাম। তাহলে কিন্তু আমার এই সেকশনের জিনিসটা ইউজ করতে হইতো না। তাহলে আমি যাই, এটা ধরেন আমি ডিলিট করে দিলাম আপাতত। কোথায় শেপ ডিভাইডার? আমি মানে উপরের সেকশনটা আরকি বটম থেকে এটা আমি হচ্ছে এটারে নান করে দিচ্ছি। দেখেন এটা চলে গেল। আমি করব কি এখন এই সেকশনের মধ্যেই আমি টপে বটমে দিয়ে দিব। আচ্ছা, এটার আমি একটু বড় করে দিই। এখানে আসি, সেকশনে গেলাম, শেপ ডিভাইডারে গেলাম। শেপ ডিভাইডারে যাওয়ার পর আমার কিন্তু বটম অলরেডি এই কালারটা আছে। আমি চাইলে টপেও দিতে পারি। টপে কি করব? টপে হচ্ছে এই কালারটার সাথে মিল রাইখা আমি একটা দিব এরকম। ধরেন উপরে টপে আমি একটা ওয়েব দিব। ওয়েব নামে একটা শেপ ডিভাইডার ইউজ করব। তো আমার এটার কালারটা কি আছে? এটার কালারটা আছে এরকম। এই কালারটা আমি কপি করলাম। করার পর আমি চাচ্ছি যে উপরে আমার এই ওয়েবটা ইউজ করতে। শেপ ডিভাইডারে গেলাম। যাওয়ার পর এখানে একটা কালার বসাই দিলাম। এবার আপনি আপনার মতো করে করেন। এটার আপনি ফ্লিপ করেন বা যা মন চায় আপনি করেন। কোনো সমস্যা নেই। ওকে? আচ্ছা, এবার দেখেন হাইট বড় ছোট করতেছি, উইডথ বড় ছোট করতেছি। আপনি যদি চান যে ফ্লিপ করতে, ফ্লিপও করতে পারেন। ইনভার্ট করলে আপনার এই জিনিসটা হবে। ইনভার্ট করলে জিনিসটা উল্টা হয়ে যাবে। ঠিক আছে? এটা শুধুমাত্র ওয়েবের মধ্যে হবেন। কার্ভে কিন্তু এই অপশনটা থাকে না। ওকে? আচ্ছা, তো আচ্ছা এই যে ব্রিং টু ফন্ট এটার কাজটা কি? এটা হচ্ছে আরেকটু অ্যাডভান্সে গেলে পারবেন বুঝতে। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি এটা হয় কিনা কাজ। আচ্ছা, এটার ইমেজটা বড় করলাম। সেকশনে যাই এবার। দেখেন কি করতেছি। শেপ ডিভাইডার। আচ্ছা এটা কোথায় যেন ছিল? এই যে এই জায়গাটায়। আচ্ছা, এটা এভাবে করে বুঝবেন না। বুঝতে একটু অসুবিধা হবে এখন। আচ্ছা দাঁড়ান। একটা সেকেন্ড আমি দেখি এটা সম্ভব কিনা করা। আচ্ছা, এটা এখন আপাতত বুঝাবে না। একটু পরে আস্তে, আস্তে কনটেন্ট নিয়ে কাজ করতে থাকেন। আস্তে, আস্তে আপনি নিজেরাই বুঝাবেন। তো সবাই মোটামুটি শেপ ডিভাইডারটা কি জিনিস সেটা তো বুঝছেন, রাইট? জি জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। দেখেন এখন আমি নতুন একটা কাজ করব। ধরেন এই সেকশনটা আমি বানাই। ঠিক আছে? এই সেকশনটা কেমন করে বানাইছি একটু দেখি। আর একটু খেয়াল করেন যে এখানে আপনারা একটা জিনিস অ্যারোর মতো একটা জিনিস দেখতে পারতেছেন, তাই না? তো এই জিনিসটা দেখি এটা অন্য কোনোভাবে করা যায় কিনা। তো এটার ভিতরে আমি কি লাগবে, আমার ২ টা সেকশন লাগবে এরকম। দেখেন ২ টা সেকশনের মতো দেখা যাচ্ছে। ২ টা সেকশন, ২ টা কলাম করে ফেললাম। তারপরে এখানে ধরেন কি লাগবে?
কয়েকটা টেক্সট লাগবে, তো আমি একটা কাজ করি, টেক্সট না স্পেসার বসাই। এরকম একটা স্পেসার দিলাম। ওকে, আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ডে কি আছে? ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, তো আমি ইমেজটা দেখি তো, এটা ডাউনলোড করি। ইন্সপেক্টে গেলাম, আপনারা চাইলে সরাসরি সোর্সেসে যেতে পারেন। সোর্সেসে গেলে আপনি এই যে কোথায় ডাব্লিউপি কন্টেন্টে যাবেন, আপলোডসে যাবেন, যাওয়ার পর এখান থেকে খুঁজে বের করবেন যে ছবিটা লাগে। ওকে, আপনার যেটা লাগে সবগুলো ছবি পাবেন এখানে। তো আমার এই ছবিটা দরকার, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিলাম, সেভ ইমেজেস দিলাম, সেভ দিলাম। আচ্ছা এখানে ছিলাম, তো আমি এটার ব্যাকগ্রাউন্ড আগে ছবিটা বসাই নিই। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ছবিটা বসাইলাম। ওকে, ছবি বসে গেছে আমার। আচ্ছা এটার পজিশন সেন্টার করি, নো রিপিট, কাভার। ঠিক আছে, কাভার করে ফেললাম ছবিটা। আচ্ছা, তো আমার এখানে ব্যাকগ্রাউন্ড বসা হয়ে গেল। এবার দেখেন এখানে কি আছে, এখানে একটা মজার জিনিস আছে। এখানে দুই জায়গায় দেখেন দুই ধরনের ব্যাকগ্রাউন্ড, কিন্তু একটু খেয়াল করছেন কিনা আমি জানি না। আমার এখানে কিন্তু দুই ধরনের ব্যাকগ্রাউন্ড, কিভাবে করে বুঝলাম? এটা একটা ছবি না, দেখেন এখানে আমি যদি ইন্সপেক্ট করি আপনারা দেখতে পারবেন। আমি একটু ছোট করে দিচ্ছি, যে দেখেন আমি এই সেকশনটা ইন্সপেক্ট করতেছি, শুধুমাত্র এই সেকশনটা। কারণ আর একটু ছোট করে আছে, এটা কাইটা যায়, এটার জন্য ঝামেলা হচ্ছে। কোথায় কোথায় তুমি এই জায়গাটায়, কারণ আমি পুরো সেকশনটা হোভার করব, তখন বুঝতে পারবেন। এই যে সেকশনটা, আমি যদি এখানে আসি, পায়ে যাওয়ার কথা তখনে, আচ্ছা এইটা এটা সেকশন এলিমেন্টাল রো হচ্ছে এটা, কলাম এটা, তাই তো? না একটু সময় লাগবে আমাদের খুঁজে বের করতে, কারণ আমি একটা রিলোড দিই পেজটা। এই কাজটা কিন্তু খুবই ইজি, আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিতেছি আপনাদের, দেখবেন আপনারা নিজে বানানো শুরু করলে দেখবেন মজা পাবেন কাজটা করে, মানে কঠিন না, ওই আগের কাজটার মতোই, কিন্তু এখানে ব্লগের কাজটা কম আছে, বুঝছেন? এবার দেখেন আমি পারফেক্টলি মানে হোভার হচ্ছে আমার। আমি যদি আসি, একটু খোঁজা লাগবে। এই যে ওভারলেটা দেখেন, এখানে একটা ওভারলে দেওয়া আছে, ওভারলের কালারটা আপনি এখানে পাওয়া যাবেন, কি কি দেওয়া আছে কোডের মধ্যে দেখতে পারবেন। আচ্ছা আর একটু যদি উপরে যাই, দেখি এটার কোড এখানে, দেখি এখানে এখানে ইমেজ ইমেজ থাকা উচিত, আমার কাছে লাগতেছে আর একটা ইমেজ আছে এখানে। আচ্ছা এটা তো এলিমেন্টাল রো, এটা হচ্ছে সেকশনটা। উইজেট কলাম, আচ্ছা দেখি তো এটার মধ্যে, ভাই ডাব্লিউপি কন্টেন্টে যে চেক দিল না ওইটা পাওয়া তো যাবে না। পাবোই, মানে আমি আপনাদের কোডে দেখাতে চাইছিলাম যে এটা আলাদা দুইটা ইমেজ ইউজ করছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই সেকশনে দেখেন এখানে একটা আলাদা ছবি দেখা যাচ্ছে, ওই সেকশনে দেখবেন কোন ছবিটা, ওই সেকশনে আমি যদি সোর্স থেকে দেখাই, ডাব্লিউপি কন্টেন্টের আপলোডসে যদি যাই, এখানে গেলে একদম এই যে আপনার হচ্ছে এইটা, এইটা সম্ভবত এটা ইউজ করা হয়েছে, দেখেন এটা কালারটার জন্য বোঝা যাচ্ছে না, সম্ভবত এটা ইউজ করা হয়েছে, আপনারা একটু ঘাটাঘাটি করলে হয়তো জি ভাই, পাবেন। ঠিক আছে, এই এটাই যে মনে আগের হচ্ছে। ছবিটা, হ্যাঁ এই যে এই ছবিটাই ওখানে ইউজ করা হয়েছে, এটা জাস্ট দেখতে বড় লেখা যাচ্ছে আর কি। আচ্ছা আমরা, বা এটার একটা হইতে পারে, দুইটার একটা। ওকে, আচ্ছা ধরেন আমি এই ছবিটাও ডাউনলোড করি। ওকে এটাও ডাউনলোড করলাম। আচ্ছা বাকি আর কিছু করা লাগবে না। এবার হচ্ছে আমি ধরেন কোথায় 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 এখানে আসি, আমি চলুন ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিমুভ করে দিই, ডিলিট করলাম। আমি এখানে একটা স্পেসার বসাই, জাস্ট এটারে কপি করি, পেস্ট করে দিই, ব্যাস হয়ে গেল। এখানে একটা ইমেজ বসাবো,
এখানে ইমেজটা বসাইলাম, ঠিক আছে। এইখানে ধরেন আমি এটারে পজিশন সেন্টার করে দিই, নো রিপিট দিলাম, কভার দিলাম। ওকে, আচ্ছা এখানে আরেকটা ছবি বসাবো। এই যে এটার আপলোড দিলাম, ইনসার্ট মিডিয়া দিলাম, এই যে আইসা পড়লো, ঠিক আছে। আচ্ছা এইবার দেখেন এটার উপর একটা এই ধরনের একটা কালার ইফেক্ট দিতে হবে। কালারটা কি আছে এখানে, কালারটা কোথায় পাবো, কালারটা এখানে আসলে ওভারলেতে দেখতে পারবেন, এই যে কালারটা, ওপাসিটি এই যে দেখেন 0.93। ওকে, তো আমি যদি ওপাসিটি 0.93 দিতে চাই, ওপাসিটিটা কেমন করে দিতে হবে, আমি এই কলামের ভিতরে যেহেতু ছবিটা বসাচ্ছি, তাহলে আমি খুঁজবো যে কোথাও ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে কিনা। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাওয়ার পর ক্লাসিকে গিয়ে একটা কালার দিলাম, তারপর এই যে দেখেন কালারটা আসলো। এবার আমি ওপাসিটিটা বাড়ায় কমাই নিই, দেখেন এই যে বাড়ায় কমাই নিচ্ছি। ধরেন আমি একদম 0.9 রাখলাম। ওকে, আচ্ছা 0.9 রাখলাম। এবার আচ্ছা এখন ওরা কিন্তু দেখেন এটা পুরোটারে একটা উইড দিছে, তা আমি এটারে ফুল উইড দিই, ফুল উইড করলাম। এখানে বক্স ছিল তো আমি এটারে লেআউটটারে ফুল উইড করতেছি, তারপরে এখানে সব কিছু 0 করে দিলাম। এবার দেখি তো কি হয়, এবার দেখেন ফুল উইড হয়ে গেছে। ওকে, আচ্ছা তা আপনি এই যে হাইটটারে কমাই দিবেন, যতটুকু লাগে ওটুকু হাইট আসবে। এই যে দেখেন এই ছবিটাই কিন্তু সেম এটা। এবার দেখেন উপরে নিচে এখানে কিছু টেক্সট আছে, এগুলো টেক্সট তো বসে পারবেন। উপরে নিচে দেখেন একটা ডিভাইডারের মতো আছে, তাই না? এই জিনিসটা কেমন করে আছে একটু আমরা এটা ট্রাই করি। ধরেন আমি উপরে এখান থেকে একটা বটমে ডিভাইডার দিই আগে, ঠিক আছে। বটমে আগে একটা শেপ ডিভাইডার দিই, যে বটমে দিব কোনটা, এইখানে হচ্ছে এখানে অ্যারো, দেখেন এই যে দেখেন একটা অ্যারো আসছে। ওদেরটার মতো যদি এখনো হয় নাই, কিন্তু আমরা এটা বানাবো কি হবে, এটা সাদা বানাই আগে, আমি সাদা বানাইলাম, উইডটারে কমাই নিই। আচ্ছা উইড পরে এটার আমি কেটে দিই, একটা ডিফল্ট যেটা দিব ওইটার আমরা রাখবো। ওকে, দেখেন উইড আইসা পড়ছে। ওকে, আচ্ছা উইড আসছে সব ঠিক আছে। এটার আমি এখন ইনভার্ট করি, দেখেন এই যে ইনভার্ট করাতে এটা হাইটটা পাইতেছে, ঠিক আছে। এই যে দেখেন হাইটটা কিন্তু ইনভার্ট করাতে পারছে। এমন করলে হাইটটা আপনার ওভাবে করে বোঝা যাবে না, যদি আরেকটা সেকশন থাকতো তাহলে বুঝতে পারতেন। তো দেখেন এটার হাইটটার আমার এত লাগবে না, আমরা ধরেন 15 রাখলাম, 15 রাখি, ঠিক আছে। দেখেন এখন এখন কিন্তু পুরোপুরি মিলে নেয় আমার, দেখেন এতটুকু আসছে। এবার এই যে আরেকটা নিচের পার্টটুকু আমাদের লাগবে, তাই না? নিচের পার্টটুকু কেমন করে দেওয়া যায়, এটা যেমন ইনভার্ট করে আমরা হাইটটাকে ভিজিবল করলাম, তাহলে আমরা একটু চিন্তা করি যে এইখানে আমরা দিব ঠিক আছে, কিন্তু অন্য মানে ডুপ্লিকেট ওয়েতে করবো, বা অল্টারনেটিভ ওয়েতে করবো। দেখি এটা করা যায় কিনা। আমি করবো কি, উপরের সেকশনে শেপ ডিভাইডার দিছি, এবার নিচের সেকশনে আসলাম। আগে দিছি কোথায়, এই সেকশনে, এই সেকশনটার বট শেপ ডিভাইডারটা কোথায় দিছি আমি, বটমে দিছি, তাই না? এই যে বটমে দিছি। এখন কোথায় আসতেছে, অ্যারো দিছিলাম, এখন এই সেকশন আসলাম। আসার পর উপরের সাথে এটা মিলাবো আমি, এবার শেপ ডিভাইডারে গেলাম। এবার আমি বটম না, এবার দিব টপে, ঠিক আছে, যেন এটার সাথে এটা মিলে যায়। আমি এবার অ্যারো দিলাম, দেখি তো অ্যারো দিলে কাজ হয় কিনা, হয় না এখনো কাজ। আচ্ছা কালার দিই, সাদা, সাদা কালার দিলাম, তাও বোঝা যাচ্ছে না। এবার একটা হাইট উইথ দিই তো, হাইট দিলে হবে ভাই। হ্যাঁ হাইট দিলাম, এবার দেখি তো হয় কিনা, 15 দিলাম, তা হচ্ছে না। এবার আমি এই যে ইনভার্ট দিব, দেখি এবার আসে কিনা। আচ্ছা আসতেছে না, আসতেছে না কেন, সম্ভবত আসছে কিন্তু আমার এখানে ভিজিবল হইতেছে না। একটা কাজ করি, দেখি তো এই ছবিটা রিমুভ করে এডিট কলামে যাই, এটা ডিলিট করি তো। আচ্ছা অন্য একটা কালার দিই এখানে, ঠিক আছে, ছবি না দিয়ে কালার দিয়ে দেখি তো, আমি বুঝার জন্য যে জিনিসটা ভিজিবল হইতেছে কিনা। আচ্ছা এখানে আসলাম, শেপ ডিভাইডারে গেলাম, অ্যারো দিলাম, আচ্ছা উইডথ দিই তো 100। আচ্ছা এবার হইছে, ব্যাক টু ফ্রন্ট দেওয়াতে হয়েছে, মানে আপনি সবগুলো অপশন ট্রাই করে দেখবেন, ঠিক আছে। এবার দেখেন আসছে ঠিক আছে, কিন্তু এটা উল্টা রয়েছে, তাহলে এটার কি করা যায়, এটার আমি এই অপশনটা দিয়ে দিলাম, ইনভার্ট করে দিলাম, এবার ইনভার্টটা অফ করে দিলাম, ঠিক আছে। এবার যদি আমি এখন আগের মতো করে, আচ্ছা আমি এখানে যাই, ছবিটা ডিলিট করছিলাম কোথায় যেন, ছবি ডিলিট করছি কোথায় কোথায়, এই যে এখানে, এখানে গেলাম, আবার যাওয়ার পর কি করলাম, শেপ ডিভাইডারে গেলাম, যাওয়ার পর
এই ব্রিং টু ফ্রন্ট এটা দিলাম, ঠিক আছে? এটা দেখবেন যে অনেক সময় আসতেছে না, আপনি এটারে মানে সবগুলা ট্রাই করবেন, কোনটা দিলে আসে আসে না একটু ট্রাই করে করে দেখবেন। তো দেখেন এখন এরকম দিছে, এখন এটার সাথে এটা মিলছে, মিলে গেছে কিন্তু। এবার আপনি যা ইচ্ছা টেক্সট বসান, কোনো সমস্যা নেই। সবাই পার্টটুকু বুঝছেন, ভিডিওটা দেখেন তাহলে আরেকটু ক্লিয়ার হবে। কারো কোনো কনফিউশন এটা নিয়ে কেমন করে করতে হয়েছে, কিছু জিজ্ঞেস করা থাকলে বলেন, এখনই বলেন। না ভাইয়া। আচ্ছা, তো ভিডিওটা দেখেন তাহলে শেপ ডিভাইডারের পার্টটুকু আরেকটু ক্লিয়ার হবে। আবারও বলি, জাস্ট এখানে ধরেন আরেকটা সেকশন ক্রিয়েট করি, সেম জিনিসটা আমি যদি আবার বানাইতে যাই, জাস্ট এখানে কি করব, একটা কলাম নিব, উপরের সেকশনে আমি একটা শেপ ডিভাইডার দিছি, উপরের সেকশনে শেপ ডিভাইডারটা কি দিছি, উপরের সেকশনে হচ্ছে আমার স্টাইলে গেলাম, তারপর হচ্ছে শেপ ডিভাইডারে গেলাম, বটমে গিয়ে কি করছি, এখানে অ্যারোটা সিলেক্ট করছি, কালার দিছি একটা, তারপর উইডথটা আপনি চাইলে 100 দিতে পারেন, এটা 100ই লাগবে আমাদের। তো এটা না দিলে ডিফল্ট 100ই হয়ে থাকে। ওকে, যদি এটা আপনি কমায় দেন বা এই যে ধরেন আপনি বাড়ায় দিচ্ছেন, দেখবেন যে আপনার এই জিনিসটা বাড়তেছে। ডিফল্ট 100 রাখবেন তাহলে জিনিসটা ভালো লাগবে, ঠিক আছে? যদি বাড়ায় দেন দেখবেন এই জিনিসটা কেমন বিস্তৃত আছে। তো আমরা 100 রাখবো, ডিফল্টটা 100 থাকে, হাইটটা 15 রাখবেন বা 10 যতটুকু আপনার প্রয়োজন পড়ে এটা রাখলাম। তারপর এই যে এটা আগে এরকম ছিল, আমি ইনভার্ট করে দিছি, যার কারণে একটা হাইটটা ভিজিবল হয়েছে। তারপর নিচের সেকশনে আসছি, আসার পর এই সেকশনে আমি শেপ ডিভাইডার দিলাম টপে, আগে দিছিলাম বটমে, এখন দিলাম টপে। টপে দেওয়ার পর এটার আমি উইডথটা 100 করে নিলাম, বা না দিলেও চলে। তারপর এখানে একটা হাইট দিলাম, হাইট যদি আমি বাড়াইতে চাই এরকম বাড়বে। তারপর কি করছি, তারপর হচ্ছে ইনভার্টটা, এটা আমার অফ ছিল, ব্যাক টু ফ্রন্ট অফ ছিল, ফার্স্টে ইনভার্ট দিছি, কাজ হয় নাই। তারপরে কি করছি, তারপর হচ্ছে আমরা এই যে ব্রিং টু ফ্রন্ট এটা দিছি। ওকে, আচ্ছা, ইনভার্টটা আমরা এটারে উল্টায় দিব, তাহলে জিনিসটা মিলবে, ঠিক আছে? এখন হাইটটা অনেক বেশি লাগতেছে, তাহলে আমরা দুইটার সাথে সমান সমান রাখবো। আগেরটা তো 15 ছিল, তাই এটা তো 15 দিলাম। ওকে, আচ্ছা, তো এটা গেল এই সেকশনের কাজ। এটা কি, এটা হচ্ছে আপনার এখানে একটা, নামাজটা একটু পরে আসি। আচ্ছা আমি এখনই ছেড়ে দিব, ঠিক আছে? 10 মিনিট না, আমাদের ওয়াক্ত আছে, তো 10 মিনিটের মধ্যে ছেড়ে দিব। তারপরে নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, আমিও যাব। আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা নর্মাল একটা সেকশন নিচ্ছি, সেকশন নেওয়ার পর এখানে একটা ছবি বসেছে, ছবিটারে রাউন্ডেড করছে, করার পর এই জিনিসটারে মার্জিনটারে আপনার মাইনাস করে উপরে নিয়ে গেছে। আর এখানে উপরে নিচে এখানে হচ্ছে আপনার একটা কি করছে, টপে একটা প্যাডিং দেওয়া হয়েছে, সরি টপে একটা বর্ডার দেওয়া হয়েছে, আর হচ্ছে বটমে একটা বর্ডার দেওয়া হয়েছে। আর পুরো যে কলামটা আছে, হ্যাঁ, বা আপনি এটা ইনার সেকশন নিয়ে করবেন তাহলে আরো ইজিলি করতে পারবে। ইনার সেকশনের একটা কলামে হচ্ছে আপনার বক্সটা দেওয়া হয়েছে, এটা তো সেম, মানে আপনি একটা কলাম কপি করে আরেকটাতে বসে দিবেন, একটার উপরে আগে কাজ করবেন। আর ইমেজটাকে সার্কেল করছি কিভাবে, ধরেন আহ, এখানে, আচ্ছা দেখি তো এখানে করা ভাইয়া যায় এটা কিনা। কোন উইজেট দিয়ে করবো? এটা উইজেট, উইজেট কি, আপনি নর্মালি একটা সেকশন নেবেন, সেকশনের ভিতরে কলাম নেবেন, কলামটার আপনি এভাবে করে করে করবেন, কলামটার আপনি একটা বক্সে দিবেন। ধরেন আমি এখানে একটা সেকশন নিলাম, এটারে ধরেন এখানে, এটার ভিতরে একটা ইনার সেকশন নিলাম, ঠিক আছে? এইটার ভিতরে এখন ধরেন আমি একটা কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা সাদাই থাকুক। এটার ভিতরে আমি ধরেন কি কি লাগবে আমার, একটা ছবি, আচ্ছা ধরেন এই ছবিটাই আমি নিয়ে আসি। আচ্ছা, এখানে কি করছি, একটাই যে এটা পুরোটা একটা কলাম, ধরেন আপনি এখান থেকে উইডটার আগে কমায় নেন, কন্টেন্ট উইডটারে এরকম কমা নিলাম আমি, ঠিক আছে? এইখানে আমি কি করব, এখানে আমার লাগবে হচ্ছে একটা ইমেজ, ইমেজ হচ্ছে এই যে এটা বসাইলাম, আচ্ছা এটা কেন বসাইলাম, এটা হবে, ইমেজ বসাইলাম, তারপর হচ্ছে একটা টেক্সট বসাইলাম এরকম, তারপর আরো কিছু টেক্সট লাগবে আমার। আচ্ছা এটা আনতেছি কেন, টেক্সট এডিটর কোথায়, এই যে টেক্সট এডিটর, এরকম কিছু টেক্সট বসালেন, বসানোর পর আপনি পুরো কলামটারে ধরেন, কলামটারে ধরলেন, ধরার পর এটার এখান থেকে আগে খেয়াল করবেন যে অ্যাডভান্সে বা স্টাইলে যাবেন, যেখানে আপনার পাওয়া যায় বর্ডারটা খুঁজবেন আগে, বর্ডার খুঁজলে আপনি পাওয়া যাবেন সব কিছু। বর্ডার টাইপ সলিড দিলেন, তারপর কি করবো আমি, আমি হচ্ছে টপ থেকে 5 পিক্সেল দিলাম, ধরেন 5 বা যতটুকু আপনার লাগে, বটমে 5 পিক্সেল দিলেন, ঠিক আছে? কালার দিয়ে দিলেন, ধরেন এই যে এরকম একটা কালার দিলেন, ইয়েলো, ওকে।
আচ্ছা এখানে সব জায়গায় বর্ডার পাইতেছে কেন? আমি একটা আপডেট দিয়ে রিলোড দিই তো। আচ্ছা আপডেট দিয়ে আচ্ছা রিলোড দিয়ে দেখি। ও আমি বর্ডার রেডিয়াসের মধ্যে বসেছি রাইট? খেয়াল করি নাই। সমস্যা নাই, রিলোড হয়ে যাবে। আমি বর্ডার রেডিয়াসের মধ্যে 5 করে দিছি, হবে হচ্ছে বর্ডারের ভিতরে। আচ্ছা এটা কি করছি আমি ভুলটা, এখানে আসি আবার স্টাইলে গেলাম, বর্ডারে গেলাম, বর্ডার রেডিয়াস দিব না আমরা হচ্ছে এখানে এটা যেমন আছে এমন করবো, বর্ডার টাইপ সলিড, তো এই জায়গাটার মধ্যে 5 করে দিব, সরি 5, এখানে 5, ব্যাস হইলো। মানে 5 বা যত লাগে আপনার, ওরা আরো কম দিছে, ধরেন ওরা দিছে 2, আপনি 2 দিলেন, তো হয়ে গেল। এবার ধরেন আমি উপর থেকে একটা প্যাডিং দিই, উপর থেকে ধরেন 100 দিলাম, 100 দিলাম। আচ্ছা এবার ইমেজটারে দেখি তো, ইমেজ সাইজ সলিড, দেখেন কি করতেছি, সলিড করলাম, উইডথ দিলাম 2 পিক্সেল, বর্ডার রেডিয়াস ঠিক আছে এই যে 20, এই দেখেন বর্ডার চেঞ্জ হচ্ছে কিন্তু 50। তা আমাদের এভাবে করে লাগবে না, আমরা ডিরেক্ট করবো কি পার্সেন্টেজে ক্লিক করব, করার পর 50 দিলাম, দেখেন এটা গোল হয়ে গেছে, হয়েছে কি না? গোলটা হয়েছে? জি ভাইয়া, আচ্ছা মার্জিন দিয়ে উপরে উঠে দিলে হ্যাঁ, চলবো। এবার মার্জিন দিলাম, মার্জিন দিয়ে ধরেন টপ থেকে Minus করে দিলে। 100 দিলাম, ঠিক আছে দেখেন হয়ে গেল, টপ থেকে 100 দিলাম। এখন আরেকটা কাজ আছে, এখানে দেখেন ওদের একটা পুরোটা একটা বর্ডারের মতো আছে তাই না? এই জিনিসটা কেমন করে করছে, এই যে কলামটার ভিতরে কাজ করতেছি না আমরা, এই কলামে আপনি বর্ডারে যাবেন, আমরা তো অলরেডি বর্ডার দিছি, আমরা কি করবো এখন বক্সেটা বসাবো, এই যে দেখেন বক্সেটা অটোমেটিক্যালি একটা বৈশা যায়, ওইটাই রাখলাম দেখেন। আবার এখানে দেখেন হোভার করলে আরেকটু মানে জিনিসটা চেঞ্জ হচ্ছে তাই না? এটা কেমন করে করবেন, হোভারে যাবেন, এই যে এখান থেকে হোভারে যাবেন, আবার বক্সেটাতে যাবেন, ধরেন আপনি এটারে এখন স্প্রেডটা একটু বাড়াই দিলেন, ঠিক আছে হোভার করলে এরকম হবে, স্প্রেডটা বেশি হয়ে গেছে, ধরেন 5 বা 6, যতটুকু লাগে আপনার, ঠিক আছে, এই যে হোভারে গেলে হোভারটা এরকম হবে, ঠিক আছে সবাই বোঝা গেছে কেমন করে করলাম? জি ভাইয়া। আচ্ছা সবাই এটা করবেন, তারপরে পার্টটুকু দেখেন, এইটা হচ্ছে এই যে ফুটারের সাথে মিল। আচ্ছা এফএকিউ সেকশনে যাই, এবার এফএকিউ সেকশনে গেলাম, এফএকিউ সেকশনটা ইজি, এখানে কিচ্ছু না, একটা উপরে একটা সেকশন দিছে, সেকশনের ভিতরে মনে করেন একটা ইনার সেকশন দিছে, এটা তো এই যে দেখেন এবার কিন্তু একটা পার্টে ওই যে আপনি টপের অংশটুকুতে করলেই চলবে, বা আপনি একটা ডিভাইডার বসালে হবে, আগের মতো করে 2 বার লাগবে না। তারপর দেখেন এখানে একটা ইনার সেকশন নিছে, ইনার সেকশন বা একটা কলাম যাই বলেন, নিয়ে এটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ডে আপনার কি দেখতে পাচ্ছেন, একটা বক্স শেডোর মতো দেখা যাচ্ছে, ওই আপনাদের অলরেডি দেখাচ্ছি যে কলামের ভিতরে কেমন করে বক্স শেডো নিতে হয়, সেম জিনিসটা করবেন এখানে, উপরে একটা টেক্সট ব্যাকগ্রাউন্ড ছবি, আর এই জিনিসগুলো কি দেখি তো, এটা হচ্ছে একটা ইমেজ, ঠিক আছে ইমেজগুলো বসাবেন, টেক্সট বসাবেন, তারপরে এগুলা হচ্ছে আপনার, এটা কি আছে দেখি, আচ্ছা এটা হচ্ছে আপনি ইয়াতে গেলে আইকনে গেলে পাবেন, ওই যে আইকন লিস্ট আছে না, আইকন লিস্টটা দিয়ে বসাবেন এগুলো সব, ঠিক আছে এই পার্টটুকু সবাই পারবেন, একদম ইজি, বাস, ঠিক আছে। এটা দেখে কি কঠিন মনে হইতেছে এই সেকশন বা এই কাজগুলো? না ভাই, আচ্ছা এবার ব্লকসে যাই, কঠিন মনে হচ্ছে, তবে টাইম লাগবে এই সেটটা বানাতে। আপনাদের মানে আমি তো বললাম আপনি কাজ শুরু করেন, মানে এটা কালকে আজকের দিনটা সময় পেতেছেন, আগামীকাল সময় পেতেছেন, শনিবার দিন আমার দেখাবেন, ঠিক আছে। আর আচ্ছা স্পেস কি সবগুলোই করতে হবে কমপ্লিট? হ্যাঁ সবগুলোই করবেন, এটা তো মানে আগেরটার মতোই, খুব বেশি কঠিন না, ঠিক আছে আগেরটার মধ্যে কপি পেস্ট করছেন না, আপনার তো এখানে এই দেখেন অর্ধেক কাজ তো এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, এই যে এই পার্টটুকুতে, এই দেখেন এইখানে যে ব্লকসের যে অংশটুকু, আপনি যদি এফিকিউতে যান, ঠিক আছে এফিকিউ না সরি অ্যাবাউটে যান, তারপর এফিকিউতে যান, দেখেন এটার মতো এই জিনিসটা, ঠিক আছে কপি পেস্ট মারবেন, এক পেজের থেকে আরেক পেজে কপি মারবেন খালি, আপনার প্রত্যেক পেজে যায় তো সেম কাজ করা লাগবে না, আপনি একবারে হোম, এই যে এখানে আপনার এই যে কি বলে হেডারটা আর ফুটারটা কপি করতেছে, এটা একটা অংশ, তারপর হচ্ছে এখানে যে এটা একটা জিনিস আছে, এটা একটা জায়গায় কপি করবেন, এই জিনিসটা কপি করে এফিকিউতে বসাবেন, খালি টেক্সট চেঞ্জ করবেন আর ছবি চেঞ্জ করবেন, এই যে দেখেন এফিকিউতে যান, এখানে গেলে সেম জিনিস পাচ্ছেন, ছবি চেঞ্জ করতেছেন, টেক্সট চেঞ্জ করতেছেন, এখানেও সেম জিনিসটা করতে হবে,
এই যে ব্লকসে গিয়ে আচ্ছা এবার ব্লকসে আসেন। এখানে আমার কোনো ছবি দেওয়া হয় না। এটা আমি একটা জাস্ট ডেমো বানায় রাখছি। এখানে ব্লকসগুলো আপনি জাস্ট হচ্ছে আইনা বসে দিবেন। ঠিক আছে? পাশাপাশি নিচে। আর এখানে রাইট সাইডে আপনি যদি ইয়াতে যান, ব্লক টেমপ্লেট যখন আমরা বানাইতাম, ঠিক না? ব্লক টেমপ্লেট বানাইতাম বা যেকোনো একটা টেমপ্লেট তৈরি করার সময় যে কাজটা করতাম যে আমরা একটা জিনিস ধরে এনে বসাইতাম। এখানে সেম কাজটা করবেন, ২ টা কলাম খুলবেন। ওইখানে গেলে আপনি দেখতে পারবেন যে রিসেন্ট পোস্ট নামে একটা জিনিস আছে। আবার সার্চ নামে একটা অপশন আছে। আপনি যদি এখানে সার্চ করেন কোথায়? আ এখানে যদি আপনি সার্চ করেন, এই যে সার্চ ফর্ম, ঠিক আছে? এরকম একটা জিনিস আপনি বসাতে পারবেন। দেখছেন এই যে সার্চ ফর্ম। সো আপনি প্রত্যেকটা জিনিস আপনার এলিমেন্টের উইজেটে আছে, রিসেন্ট পোস্ট থেকে শুরু করে সব বসাতে পারবেন। ঠিক আছে? এই যে ধরেন পোস্টে গেলাম। এই যে আপনার হচ্ছে কোথায়? পোস্টে গেলেন, ঠিক আছে? পোস্টে গেলেন, তারপর হচ্ছে এখানে আপনি একটা টাইটেল দিবেন রিসেন্ট পোস্ট। রিসেন্ট পোস্ট দেওয়ার পর এই যে পোস্টগুলো বসাবেন না? বসানোর পর ওখানে জাস্ট কোয়েরিটা আপনি দিয়ে দিবেন যেগুলো চান। চাইলে ছবি সহ বসাতে পারেন। আমি খুশি হব যদি কেউ ছবি সহ ওইরকম ব্লগ পোস্ট বানাইতে পারেন। আর শেয়ার তো জানেনই। শেয়ার এর নামে একটা টাইটেল দিবেন এটার মতো করে সেম। ওই যে মনে আছে আমরা হচ্ছে যে এই সাইটটাতে যেটা করছিলাম, এখানে রাইট সাইড পার্টটা আমাদের যেরকম ছিল, রাইট সাইড বারটার দেখেন এখানে এই টেক্সটগুলো এটা মানে এটা পুরো হ্যাঁ, সেম। এটা হলো আমার একটা কোশ্চেন ছিল। এখানেও আপনি সেম জিনিসটা আপনার করবেন। ঠিক আছে? হ্যাঁ, বলেন। ব্লগ ওয়েবসাইটটা নিয়ে একটু কোশ্চেন ছিল, একটু এখানে গেলে ভালো হতো। হ্যাঁ, বলেন। এখানে যে আমরা উপরে যে আপনি যে জায়গাটা বলছেন যে ট্রাই করার জন্য, তো এটা এখানে আমি হ্যাঁ হ্যাঁ, এটা ট্রাই করছি, আপনার কল টু অ্যাকশন দিয়ে করছিলাম আর কি। করার পরে এখানে দেখেন ওরা কিন্তু নিচে একটু হালকা ব্ল্যাক অপাসিটির মতো দিছে, বাট ওটা অ্যাড করতে পারতেছি না, এন্ড এখানে লিংক আপটা করতে পারতেছি না। আচ্ছা আর বাকি আচ্ছা এই ভাইয়া পার্টটুকু। এখানে হ্যাঁ, বলেন। এই যে এখানে যে ইউর ইমেল দিয়ে বাটনটা পাশে দিস না, এটা কিভাবে করবো? আমার তো বাটনটা নিচে থাকে ফর্মের মধ্যে। আল্লাহ, আগের ক্লাসে এত সুন্দর করে বুঝাইলাম যে একটা হয়ে হচ্ছে যে যাবে। কলাম width টা হবে। ওয়েটটা কমাই দিলে চলে হ্যাঁ, আসবে। ওই তো উইডটা কমায় দিবেন, বাড়ায় দিবেন। ওই যেখানে দেখবেন যে একেকটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের মধ্যে ধরেন আপনি একটা ফর্মের নাম বসেছেন, নামের মধ্যে এখানে দিবেন উইড আছে, উইডটারে কমায় বাড়ায় দিবেন। তারপরের অংশটুকু আপনি এরকম সেম ভাবে ধরেন মেসেজ, বাটন প্রত্যেকটাতে আলাদা উইড কমানো বাড়ানো যায়। ঠিক আছে? আপনি 50% যতটুকু পার্সেন্ট লাগে এটা দিবেন। এখানে যেমন আছে হচ্ছে এটা কত 25, আর এই পাশটা 75 আছে, মানে এই যে এতটুকু 75 আর এই অংশটুকু হচ্ছে আপনার 25-এর মতো আছে, বা যতটুকু লাগে আপনার। 100% ভাগ করে দিলে চলে। হ্যাঁ, এটা 100-র মধ্যে যতটুকু এই লাগে আপনার। অনুযায়ী। এটা তো খুব সুন্দর করে দেখাইছি, বুঝাইছি ক্লাসের মধ্যে। ওকে, আচ্ছা যাক, যেখানে ছিলাম সেখানে আসি। তো এইখানে কি করতেছে, এখানে ওরা হচ্ছে রিসেন্ট পোস্ট গুলো বসাইছে, তারপর হচ্ছে এই শেয়ার বাটনটা বসাইছে। শেয়ার বাটনটা কিন্তু আমরা একটা সেকেন্ড। ভাই এটার ডেডলাইন রবিবার পর্যন্ত দেয়। আচ্ছা, যে জায়গাটা ছিলাম হচ্ছে শেয়ার বাটনগুলো কিন্তু আমরা ওই যে ব্লগ পোস্টে গেলে দেখতে পারছিলাম যে কেমন করে শেয়ারগুলো আনতে হয়। এলিমেন্টের আলাদা শেয়ার নামে একটা অপশন আছে, ওখানে শেয়ার আইকন ওগুলো বসে দিবেন। ঠিক আছে? শেয়ার আইকনে ওইটা সার্কুলার ছিল, আর এখানে কি হবে, এখানে হচ্ছে আপনার যেটা ওই যে কি বলে চারকোনা যেটা থাকে আর কি। ঠিক আছে? স্কোয়ার শেপটা থাকবে। ওকে, তারপর এখানে তো আপনি জাস্ট হচ্ছে একটা ছবি দিবেন, টেমপ্লেট যেমন করে বানাবেন। এর একটা ছবি, তারপর টেক্সট, এটা আপনি আলাদা করে প্রত্যেকটা বানাবেন। বানানোর পরে লিঙ্কগুলো অ্যাটাচ করবেন। তো এখানে যদি আমি যাই, ধরেন একটা ব্লগ পোস্ট ওপেন করলাম। ঠিক আছে? একটা ব্লগ পোস্ট ওপেন করলাম। করার পর দেখেন এখানে কি আছে, উপরে একটা ছবির জন্য অংশ রাখা হয়েছে। আপনারা যদি চান ছবি বসাতে পারেন। তারপরে এখানে কি করছে, এটার হচ্ছে আপনার সোজাসুজি করে আইকনটা বসায় দিছে। এটা আপনারা পারবেন। এই সেম উইজেটটা এখানে এটা দিয়ে করতে পারবেন। ওকে, তারপর দেখেন এই টেমপ্লেটের মধ্যে কি আছে, কিচ্ছু না, জাস্ট একটা টাইটেল এরকম করে বসেছে, একটা ছবি দিছে। ছবিটা আপনার মতো করে আপনি বসাবেন। তারপরে এই জিনিসগুলো। ওকে, তারপর ওই যে পেজিনেশন যেটা প্রিভিয়াস নেক্সট এটা বসাবেন। আর এই পাঁচটুকু তো প্রত্যেকটা পেজে সেম থাকবে, তাই না? প্রত্যেকটা ব্লগ পোস্টে দেখবেন সেম ভাবে এই জিনিসটা বসাবেন। সো ব্লগ পেজটা যখন বানাবেন, ওই পেজের মধ্যে আপনার পোস্টের অংশগুলো থাকবে, ওটা ইন্ডিভিজুয়ালি বসাবেন, টেমপ্লেটটা বানাবেন, কাজ শেষ। আগের চেয়ে কিন্তু এটা ইজি, এখানে ব্লগ পোস্টটা বানানো খুব ইজি। এটা জাস্ট হচ্ছে টেমপ্লেটটার মধ্যে এখানে এই যে এখানে একটা বক্স শ্যাডো দিবেন, এতটুকুই। ওকে, পারা যাবে? নাকি এখনো বলতেছেন যে না ভাই আগের চেয়ে কঠিন মনে হলো, বলেন। ভাই আমরা এটা রবিবার করা যাবে। আচ্ছা, তারপর দেখেন কন্ট্যাক্ট পেজে যাই। মানে আপনারা ট্রাই করেন। আমার কাছে জানেন আজকে একটা ক্লায়েন্টের কাজ আসছে, সেটা হচ্ছে ওভার ইন্টিগ্রেশন করতে হবে।
ওভার আমি কাজ বেশি একটা করি না। আমি সাধারণত হচ্ছে মেইলচিম্পে কাজ করছি। তারপর হচ্ছে কনস্ট্যান্ট কনট্যাক্টে কাজ করছি, গেট রেসপন্সে কাজ করছি। এগুলা যেগুলো নাম বললাম সেগুলো হচ্ছে একেকটা আপনার হচ্ছে অটো রেসপন্ডার। ঠিক আছে? তো এটার কাজটা হচ্ছে ওই যে আমি আপনাদের বলছিলাম ইমেইল টেমপ্লেট ওই যে একই সাথে অনেকগুলো ক্লায়েন্টকে ইমেইল পাঠাইতে হয়। তো এই জিনিসটা আমার কাজটা করতে হবে। এখন আমি আমার হচ্ছে যে কি বলে আমি তো এজেন্সির কি করি যে আমি এজেন্সির যেহেতু ওনার, সো আমি দেখা যায় কি যে কাজ নেই আমাদের এজেন্সির যত কাজ আছে এগুলো ছেলেপেলে দিয়ে করাই। তেমন যেমন আমার ফাইবারে পার্সোনাল কিছু কাজ থাকে ওগুলো আমি করলে করি, নাহলে হচ্ছে আমার কি বলে যে আমাদের যে যারা ডেভেলপার আছে ডেভেলপারদেরকে দিয়ে আমরা সব কাজকর্ম করাই। তো এখন কথা হচ্ছে যে অ্যান্টোনিওর কাজ কিন্তু আমি সম্পূর্ণ নিজে করি, কখন আমি আমার মানে আমার হচ্ছে ডেভেলপারদের দিয়ে অ্যান্টোনিওর কাজ করাই না। তো এখন নতুন একটা কাজ পাইছি যেটা হচ্ছে যে আপনার ওই যে ওভার ইন্টিগ্রেশনটা করতে হবে। এটা আমি আজকে কি চিন্তা করছি যে আমি আজকের দিনটা মানে রাতের দিকে, আমি সাধারণত ক্লায়েন্টের কাজ করি রাতে। তো রাতের বেলা আমি যখন একটু মানে টাইম পাবো ওইটা নিয়ে পড়াশোনা করব এবং কাজটা করব। কাজটা কিন্তু সম্পূর্ণ নতুন। এই ওভার ইন্টিগ্রেশনের কাজ আমার করাই লাগে নাই। আমি এটা এভয়েড করে গেছি। আমার এটা লাগে নাই। কিন্তু আজকে এই জিনিসটা আমি শিখবো এবং করব। আমি এবং জানিও যেটা আমি পারবো। মানে আমার না পারার কোনো কারণ নাই। কারণ আমার Google, YouTube অনেক রিসোর্স আছে। এবং আমি এটা সিওর যে এটা দিয়ে অবশ্যই আমার করা সম্ভব। সো আপনারা মানে ভয় পাওয়ার কিছু নেই। নতুন একটা প্রজেক্ট আসলে এমনও হইছে যে আমার কত স্টুডেন্ট আছে এরকম যে মানে দেখা গেছে যে একটা বড় একটা প্রজেক্টে কাজ পাইছেন। হ্যাঁ? বা আমি নিজে এমন হইছে যে আমি একটা সময় কোনো একটা কাজ পারি না। আমি যখন 2000 ব্যাক টু 2017 or 16 আমি একটা ই-কমার্সের কাজ নিছিলাম। কাজটা আমি একদমই পারতাম না। সত্যি কথা টু স্পিক দ্য ট্রুথ আমি একদমই পারতাম না। কিন্তু মানে তার যে ফিচার ছিল এটার জন্য আমি একটা আগে বাজেট ফিক্স করছি। $400 কি $450 এ। সেই 2016-17 দিকের কাহিনী। তো ওই সময় আমি হচ্ছে ই-কমার্সে কাজটা নেওয়ার পর ই-কমার্সে হচ্ছে মানে জাস্ট বেসিক প্ল্যানগুলো জানতাম যে কেমন করে ইন্ট্রিগেট করতে হয়, কেমন করে পেমেন্ট মেথড বসাতে হয়। কিন্তু ম্যাক্সিমাম কাজই আমি পারতাম না। কাজটা নেওয়ার পর মানে সে আমাকে বলছে যে তার 1 সপ্তাহ সময় লাগবে। মানে 1 সপ্তাহের মধ্যে করে দিতে হবে। তো আমি বলছি যে, "দেখো আমি তো ওয়ার্ডপ্রেসে কাজ করি। এই হচ্ছে আমার স্যাম্পলস। তুমি এগুলো দেখতে পারো। তো এখন জিনিসটা হচ্ছে যে আমার এই কাজটার জন্য আমার একটু রিসার্চ করা লাগবে। আমার একটু সময় লাগবে। তুমি যদি আমার ১ মাস সময় দাও, তাহলে আমি তোমার কাজটা করে দিব।" তো তাকে যখন আমি আমার কাজের স্যাম্পলগুলো দেখাইছি, সে দেখছে যে আমি কাজগুলো পারি মোটামুটি। আমি জাস্ট বলছি যে আমার ই-কমার্সে এক্সপার্টাইজটা একটু কম। সো আমার একটু টাইম লাগবে। তো মানে তার বাজেট ছিল অলমোস্ট ১,০০০ এর মতো। ১,০০০ এর মতো বাজেট ছিল। কারণ মানে এটা ভালো ক্লায়েন্ট ছিল। Upwork এ পে করতো সে। তো মানে তার বাজেটও ভালো ছিল। তো সে বলছে, "আমি যেহেতু সময় নিচ্ছি তোমার কাছ থেকে তুমি আমারে হাফ বাজেটে মানে কইরা দিতে পারবো তোমারে।" তো আমি তারে ৪০০ না $৫০০ কাজটা নিছিলাম। আমার এতটুকু মনে আছে যে কাজ শেষ করার পর সে আমারে $50 টিপ দিছিল। কাজটা পুরোটা ১ মাস সময় কিন্তু আমি শিখছি। ১ম ২-৩ সপ্তাহ খালি শিখছি। এবং কাজটা যদি আমি পারতাম, শুরু থেকে যদি আমি পারতাম, সর্বোচ্চ আমার ৪ থেকে ৫ দিন লাগতো। কিচ্ছু করি নাই। জাস্ট হচ্ছে WordPress এর থিম বসাইছি, প্লাগইন বসাইছি, পেমেন্ট মেথডটা নিয়ে একটু ঘাটাঘাটি করছি YouTube এ, Google এ ঘাটাঘাটি করছি। এমন করে কাজটা শিখতেই করছি। সো আপনাদের তো আমি শিখাই দিছি মোটামুটি। কতগুলো সেকশন আমি আপনাদের দেখাই দিছি না? এই যে এখানে এইটা মানে যেগুলো ডিফিকাল্ট পার্ট সেগুলো আপনাদের সব বলে দিছি। ব্লগের পার্টটা এক্সপ্লেইন করি না কারণ ব্লগ আপনারা অলরেডি পারেন। ওকে? সো মোটামুটি এক্সপ্লেইন করা সব হয়েছে। এবার কনট্যাক্ট সেকশনে যদি আসেন দেখেন, এই যে এখানে যে কনট্যাক্ট ফর্মটা আছে, এইটা কি আপনি কোথাও দেখছেন বলে মনে হয়? এই কনট্যাক্ট ফর্মটা কোথাও দেখছেন বলে মনে হচ্ছে? এই যে আমি আজকে যে কাজ করাইতেছি? জি ভাই, জি ভাইয়া। কই দেখছি আমরা? এই যে এই হোম যে পেজের মধ্যে দেখছি। হোম পেজের মধ্যে সেম ব্লক মানে কনট্যাক্ট ফর্মটা আছে। সো এইটারে কপি করবেন, কপি করে এই পেজের মধ্যে এনে পেস্ট করে দিবেন। শেষ কাজ। ওকে, আর এখানে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে এটারে আপনার হচ্ছে যে কি বলে ওভারলেটা দেওয়া হয়েছে সাদা কালার। সাদা কালার দিলে ধরেন আপনি এই যে এখানে এটার উপরে ধরেন আমি কলামের মধ্যে সেকশনের মধ্যে না দিয়ে আমি কলামের মধ্যে দিচ্ছি। দেখেন সেকশন আর কলামে দেওয়া একই জিনিস। মানে আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। এখানে যদি আমি ক্লাসিকে গিয়ে যদি আমি সাদা কালার দিই, আমি যদি ওপাসিটি বাড়ায় কমায় দিই তাহলে আমি দেখতে পারবো। এখানে কি করছিলাম? সবুজ কালারটা দিছিলাম। এখানে গিয়ে সবুজ কালারটা দিছিলাম কোথায়? ব্যাকগ্রাউন্ড ওভারলেতে। ওভারলেতে গিয়ে সবুজ কালারটা দিছি, ওপাসিটি বাড়ায় কমায় দিছি। শেষ। তারপরে এখানে আসি। এখানে কি আছে কনট্যাক্ট ইয়াটা বসাইলাম। ফর্মটা বসানো শেষ। তারপর হচ্ছে এই সেকশনটা তো পুরো সেম। এখন বলেন এটা কি খুব কঠিন কাজ হইছে? দেখেন মোটামুটি সব সেকশনই সেম। এটাও সেম, ফুটারটাও সেম, খালি মাঝখানের অংশটুকুতে একটু কাজ আছে। আর শুক্রবার পর্যন্ত সময় পাওয়া কি মনে হয় না করা সম্ভব? জি ভাই, চেষ্টা করবো। আচ্ছা ভাই, এগুলো টেমপ্লেট আকারে সেভ করে পরে করা যাবে না? মানে হ্যাঁ, করতে যেগুলো পারবেন। কমন। আচ্ছা এখন কথা হচ্ছে মানে এলিমেন্টরে হচ্ছে আপনার ওই যে আমি বললাম যে আমি টেমপ্লেটটা সেভ করতে পারতেছিলাম না, কিন্তু আপনারা পারবেন। আমার এখানে হচ্ছে ওই যে বললাম জি ভাই, আমি করছি হ্যাঁ, টেমপ্লেট এই যে ধরেন আপনি এটা করছি। সেভ করছেন, হ্যাঁ? এটারে সেভ এস টেমপ্লেট দিলেন। ধরেন আমি একটা নাম দিলাম যে ডেমো।
সেভ দিই, দেখি সেভ হয় কিনা আজকে। আচ্ছা আজকে হয়েছে। তো এই যে দেখেন এখানে আমি সেভ করছি, এটা চাইলে আপনি ডাউনলোডও করতে পারবেন। কিভাবে? এক্সপোর্টে চাপ দিবেন। আচ্ছা আপনারা বলবে যে আচ্ছা এই ওয়ার্নিংটা কেন দিচ্ছে, আমি বলতেছি ওয়ার্নিংটা হচ্ছে আমি যে আপডেট যে দিই নাই তার কারণে। আচ্ছা তো আপনি চাইলে হচ্ছে এই যে এই টেমপ্লেটটা সেভ তো করা হয়েছে, সেভটা মানে কোথায় পাবেন এটা? এখানে যদি যান, এখানে গেলে আপনার সব টেমপ্লেট সেভ করাগুলো পাবেন। ধরেন আরেকটা টেমপ্লেট সেভ করবেন, এই ধরেন এই যে এই পার্টটুকু, হ্যাঁ এটাতে ধরেন আপনি সেভ করবেন। এটার একটা ধরেন ডেমো 2 এরকম নাম দিলেন, সেভ দিলেন, সেভ দিলেন, আপনি এখানে পাবেন। ধরেন আপনার ডেমো এটা এক্সপোর্ট করতে যাচ্ছেন, ঠিক আছে? এক্সপোর্টে ক্লিক করলে আপনারা এটা সেভ করে ফেলতে পারবেন, হ্যাঁ? তো ধরেন আমি ডেস্কটপে সেভ করি, ডেস্কটপে একটা নাম দিয়ে সেভ করলাম, যে ধরেন ডেমো 1, ঠিক আছে? এরকম একটা সেভ করলাম, ডেমো 1, ঠিক আছে? তো এটা সেভ করলাম। ভাইয়া পুরো একটা পেজকে মানে টেমপ্লেট আকারে সেভ করা যায় না নাকি হ্যাঁ আচ্ছা সেকশন? দেখাচ্ছি, আমি সেকশনও দেখাইতেছি, আমি ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তো আমি যে দেখেন এটা চাইলে ডাউনলোড করে ফেলতে পারতেছি। এখন যদি আমি এখানে আসি, এখানে আসার পর আপনি এই যে কোথায় ধরেন পেজেস মাই টেমপ্লেটসে গেলে আপনি দেখতে পারবেন সেভ করা ফাইলগুলো। তারপর আপনি এটার মধ্যে যদি ক্লিক করেন, আপনি সরাসরি এই ফাইলটা এখানে দিয়েও আপনি টেমপ্লেটটা সেভ করাইতে পারেন, মানে যে ইম্পোর্ট করতে পারেন। কিংবা আপনি এখানে যে জিনিসটা আছে, ধরেন আমি এখানে এই জায়গাটার মধ্যে যদি চাপ দিই, চাপ দেওয়ার পরে যদি এখানে ধরেন ডেমো 1টা আমি ইনসার্ট করতে চাই, দেখবেন এখানে একটা অপশন আসবে। যদি আপনি ইয়েস দেন তাহলে কি হবে, ওই যে আপনার যে পেজের অ্যাট্রিবিউট আছে এলিমেন্টাল ক্যানভাস, এটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনি নো দিবেন, নো দেওয়ার পর আপনি দেখবেন এই জিনিসটা আপনার এখানে ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, আমি কিন্তু এখন কপি পেস্ট করিনি, ইম্পোর্ট করলাম। ধরেন আমি এখন পুরো পেজটার একটা টেমপ্লেট বানাতে চাই, কি করব? আমি এখন ধরেন আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর সেভ করলাম, এখানে সেভ এস টেমপ্লেট দিলাম, সেভ এস টেমপ্লেট দিয়ে ধরেন আমি পেজ ডেমো এরকম একটা সেভ দিলাম, পেজ ডেমো 1, ঠিক আছে? পেজ ডেমো 1 এটা সেভ করলাম। সেভ করার পর এখানে রেখে দিছি, আপনি যদি চান ডাউনলোডও করতে পারবেন। ওকে, তো আমি এখন ধরেন অন্য একটা পেজে যাচ্ছি, ধরেন আমি এখানে গিয়ে অন্য একটা পেজে যাব। আপনি চাইলে ডাউনলোড করে মানে এক্সপোর্ট করে ইম্পোর্ট করতে পারেন, কিংবা সরাসরি ওই যে ওখানে ওদের ইনফরমেশনগুলো মানে কি বলে আপনার টেমপ্লেটগুলো সেভ থাকে, ওখান থেকে ইম্পোর্ট করে নিতে পারবেন। অ্যাড নিউতে ক্লিক করলাম, ধরেন এবার নাম দিলাম হচ্ছে টেস্ট 102, ওকে, টেস্ট 102, ক্যানভাস দিলাম, পাবলিশ দিলাম, এখানে আসলাম, এডিট উইথ এলিমেন্টর দিলাম। এই যে ওয়ার্ডপ্রেস আজকে যেটা দেখাইলাম আপনাদের ইনস্টল করে, ওই যে 5.5.4 সামথিং, ওইটার মধ্যে আপনার এলিমেন্টার ওই যে লোডিং ইস্যুটা নাই, ঠিক আছে? যেটা ওয়ার্ডপ্রেস একদম লেটেস্ট 5.5.6, ওইটার মধ্যে ঝামেলা আছে। আচ্ছা তো এখানে গেলাম, দেখেন আমার এটা কিন্তু ব্ল্যাঙ্ক পেজ, তাই না? ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা এই জিনিসটা কেন আসতেছে? এটা একটা প্লাগইন ইনস্টল করার কারণে এখানে একটা বাড়তি একটা আইকন দেখাচ্ছে। তা আপনাদের এটা না থাক মানে এটা নিয়ে বদার হওয়ার কিছু নাই। আপনি জাস্ট হচ্ছে এই যে মাঝখানে যে অংশটুকু আছে, এই যে এটা এলিমেন্টর প্রোতে যে জিনিসটা দেয়, এই টেমপ্লেটের মধ্যে ক্লিক করবেন, করার পর এখান থেকে পেজ থেকে মাই টেমপ্লেটসে যাবেন, যাওয়ার পর আপনার সেভ করা টেমপ্লেটগুলো আপনি দেখতে পারবেন। আর যদি আপনার সেভ করা টেমপ্লেট যদি না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে ওই যে সেভ করা টেমপ্লেটটা এখানে মানে জাস্ট আপলোড করে দিবেন, এতটুকুই। আর আমাদের যদি সেভ করা থাকে, আমি জাস্ট করবো কি পেজ ডেমো, ধরেন আমি এটা ইম্পোর্ট করতে যাচ্ছি, যেহেতু আমাদের অলরেডি একটা পেজ তৈরি করছি, ইনসার্টে দিলাম, নো দিলাম, এই দেখেন পুরো পেজটা এসে পড়ছে। এবার কিন্তু আমার টেস্ট 102, এটা কিন্তু আমার টেস্ট 101 না, ঠিক আছে? আপডেট দিলাম, আমি যদি পেজটা ভিউ করি, সরি পেজটা ভিউ করবো আমি, এই যে এটা হচ্ছে আমার 102, ওকে। আচ্ছা 101টা কেমন ছিল দেখি আমরা। ধরেন আমি এটা এটা শেষ করি এখানে, এই যে এবার 101টা ভিউ করতেছি, দেখেন পুরো সেম, দেখছেন? এই যে আমার নেটবারটা টপে কেমন করে ফিক্স ভাইয়া করতে হবে। পেজটা কোন অপশন থেকে করছেন খেয়াল করলেন? আচ্ছা কি কোথা থেকে করছে, এই যে 102 হচ্ছে এটা, ঠিক আছে? সেম। এবার বলেন, আপনার কোশ্চেন বুঝি নাই। ভাইয়া ওই যে পেজটা মানে টেমপ্লেট করছিলেন যে কোন অপশন থেকে করছিলেন এটা আচ্ছা খেয়াল এটা করলাম হচ্ছে না। এই যে আপডেট যেখানে যাই না, এটার পাশে দেখবেন যে সেভ অপশন আছে, এখান থেকে সেভ ড্রাফট করতে পারেন, কিংবা টেমপ্লেট আকারে সেভ করতে পারেন। সেভ অ্যাজ টেমপ্লেট দিবেন, এটা পুরোটা সেভ হয়ে যাবে, আচ্ছা তারপর একটা নাম দিবেন, নাম দিয়ে বুঝতে সেভ করবেন। পেরেছি। ওকে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? জি ভাইয়া, ওই যে আমার ব্লগের একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলেন। আচ্ছা দাঁড়ান আমি ওইটাতে যে কোশ্চেনটা আমরা রিপিট করি। আচ্ছা আপনি বলছিলেন যে এই যে প্রথম টেমপ্লেটটা, এটা আমি বুঝছি, কল টু অ্যাকশন আপনি করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমরা আরো সহজে মনে করেন আমি আপনাদের টেমপ্লেট আকারে এটা দেখাবো, ঠিক আছে? এই কাজটা কমপ্লিট করেন,
আমার ওই যে এলিমেন্টারের সমস্যার কারণে আমি দেখাইতে পারিনি। দেখি নেক্সট ক্লাসে শনিবার দিন আমি আপনাদের এই অংশটুকু কেমন করে করতে হবে সহজে এবং ডাইনামিক্যালি আপনি করতে পারবেন সেটা দেখাবো। এখন মনে করেন আপনি কল টু অ্যাকশন দিয়ে করলেন। একটা নির্দিষ্ট মানে কি বলে যে আপনার কি বলে একটা পেজের মধ্যে যাবে বা একটা পোস্টের মধ্যে যাবে, তাই না? কিন্তু আপনি যদি চান যে না এটার মধ্যে আপনি কন্ট্রোল আনতে চান, এখানে যেমন আমরা কন্ট্রোল আনছি যে এটার মধ্যে আমি চাচ্ছি ফেভারিটটা দিতে, ঠিক আছে? কিংবা আমি চাচ্ছি যেখানে ডিনারগুলো আমি দিতে, ঠিক আছে? এখানে আমি অন্য অপশনগুলো আনতে চাচ্ছি। সো এইটা যেমন ডাইনামিক্যালি আসতেছে, আমি চাচ্ছি যে এই জিনিসটা ডাইনামিক্যালি শো করাতে। এই জিনিসটা আমি আপনাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখাবো। ওই এলিমেন্টারের সমস্যার কারণে আমি ওই দিন দেখাতে পারিনি। ওকে, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই করেন। আপনারা মানে করতে পারলে এটা আপনাদের জন্য ভালো। একটা নাম্বার পাবেন। নাম্বারটা পাইলে কি হবে, আমি আপনাদের বলছি যে একটা আপনাদের সবার মধ্যে একটা কম্পিটিশন থাকবে। ঠিক আছে? একটা 100 মার্কসের একটা এক্সাম হইলো বা একটা প্রজেক্ট হইলো। সবাই যদি দেখেন যে না আমি এরকম একটা নাম্বার পাইছি, অমুক এটা পাইছে, তো একটা মানুষের মধ্যে কম্পিটিশন কাজ করবে। তো এই জিনিসটা এখনই শুরু করেন। আর কারো কোনো সমস্যা হইলে একজন একজনকে হেল্প করেন। ধরেন আহমেদ শামীম ভাই কোনো কিছু একটা পারে, হ্যাঁ? সাকিব ভাই কোনো কিছু একটা পারে না। তো বা ইফাজ ভাই কোনো কিছু একটা পারে না। একজন একজনকে নক দেন। আপনাদের সবাই সবার সাথে পরিচিতি আছে বা ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে? বা কথাবার্তা হয় সবার মধ্যে? না ভাইয়া। এই তো তাহলে এই জিনিসটা হচ্ছে আপনি এই যে যেমন হাসিব ভাই বলল যে কথা হয় না। তো আপনার যদি দু একজনের সাথে পরিচয় থাকে, আপনার যদি কোনো একটা প্রবলেম পড়ে, তো আপনি কিন্তু আরেকজনকে নক দিয়ে সেই প্রবলেমটা সর্ট আউট করতে পারতেছেন। যেমন আমার আগের মানে ব্যাচের ছেলেপেলেদের কথা বলি, তারা হচ্ছে প্রত্যেক ব্যাচেই হচ্ছে একেকটা গ্রুপ আছে। মানে ৫ জন, ৬ জন, ৮ জন একেকটা গ্রুপ আছে। তারা হচ্ছে রেগুলার ক্লাস করে। এই যে কয়েকদিন আগে আমার হচ্ছে গত ব্যাচের আগের ব্যাচ, মানে এটা আরো ৪ মাস আগের ব্যাচ। ওই ব্যাচের একটা মানে ওরা হচ্ছে প্রত্যেক দিন মানে আমি এটা শুনে অবাক হয়েছি। এটা আমি এতদিন জানতাম না। ওরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতেছে। মানে একই ব্যাচের ৮ জন মিলে ওরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতেছে। শিখতেছে কি সবাই বাসায় টিউটোরিয়াল দেখে দেখে শিখতেছে। ধরেন হাসিব ভাই বাসায় বসে বসে একটা টিউটোরিয়াল দেখতেছে, শামীম ভাইয়া সেম টিউটোরিয়াল দেখতেছে, তারপর ইফাজ ভাই বা সাকিব ভাইয়া সেম টিউটোরিয়ালটা বাসায় বসে দেখতেছে। তো করতেছে এটা কি যে সবাই ইন্ডিভিজুয়ালি শেখার পর ওই মিটের মধ্যে প্রতিদিন রাতে একটা সেশন করতেছে। ধরেন হচ্ছে মোহামিন ভাই হচ্ছে আপনাদের টিমের লিডার, হ্যাঁ? সে হচ্ছে যে একটু মনে করেন কোডিংটা বেশি ভালো পারে। তো সেই করলো কি যে মানে সে হচ্ছে এই জিনিসটা হোস্ট করে। তো রাতের বেলা আসে, তো একজন তার কাছে প্রবলেমটা পড়ে। ধরেন মোহামিন যদি কোথাও আটকায় যায়, তখন সাকিব ভাই কিংবা হাসিব ভাই আপনাকে দেখাই দিচ্ছে জিনিসটা। তো এই জিনিসটা হচ্ছে কি সবাই মিলে একসাথে কোলাবরেট করতেছে। তো আমাকে ইনভাইট করছে যে ভাই আপনি একটু আইসেন। আমরা হচ্ছে যে অনেকদিন ধরে মানে থিম ডেভেলপমেন্ট শিখতেছি। তো আমরা ৮-১০ জনের মতো আসি। তো আমি যাই, আমার কাছে খুব ভালো লাগছে। যে আমি গেলাম দেখি যে ওরা মোটামুটি অনেক কিছু শিখছে। আমাকে বলল যে ভাই আমরা এখন এই অবস্থায় আছি। আমাদেরকে একটা গাইডলাইন দেন যে এরপরে কোন জায়গায় যাওয়া যায়। তো এই জিনিসটা কি হলো যে তাদের একটা টিম হয়ে গেছে। তারা ভবিষ্যতে যখন ভবিষ্যতে কাজ করবে কোনো একটা প্রজেক্টে বা একটা ক্লায়েন্টের প্রজেক্ট নিবে, তখন কি হবে সবাই মিলে একসাথে কোলাবরেট করবে, নিজেরা মানে প্রজেক্টটার টাকাটা ভাগ করে নিবে। এই জিনিসটা কিন্তু মজার। যেমন রিসেন্টলি আমাদের ব্যাচের একটা ছেলে আছে, মোস্তফা কামাল। সে হচ্ছে $১,০০০ একটা কাজ নিছে। $১,০০০ কাজ নিছে, এটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে কাজ নিছে। তো এই কাজটা হচ্ছে ওদের গ্রুপেরই ৪ জন মিলে একসাথে করছে এবং ৪ জনের সমানভাবে $২৫০ ভাগ করে নিয়ে গেছে। তো এই জিনিসটা ভালো হলো না? যখন আপনাদের টিম হচ্ছে যে একজন যদি একজন কাজ পায়, মনে করেন হাসিব ভাই একটা কাজ পাইছে, সে আরো টিমের মধ্যে ৪-৫ জনের ঢুকাইছে। তো ৪ জন মিলে একসাথে কাজটা করলো। এটা কিন্তু মানে আপনাদের ভবিষ্যতে একটা টিম ওয়ার্কটা করবে। আর ভবিষ্যতে যখন আপনারা ফ্রিল্যান্সিং করবেন, তখন অবশ্যই আপনার টিমের প্রয়োজন হয়। এই যে যেমন একটা পর্যায়ে আমি একা ফ্রিল্যান্সিং করতাম, এখন আমার একটা 18 জনের একটা টিম আছে। সো এই টিমটা যদি আমি চিন্তা করতাম যে না আমি একাই সবসময় কাজ করে যাবো, আমি একাই শিখবো, তাহলে কিন্তু আমি আজকে একটা এজেন্সি ওনার হইতে পারতাম না। আমার ওই আগের জায়গায় পড়ে থাকতে হতো। যখন আমি চিন্তা করছি যে না মানুষের সাথে নেটওয়ার্কিংটা বাড়াই, মানুষজনের সাথে সম্পর্ক তৈরি করি, একটা টিম করি, কাজ শিখতে গেলেও এই জিনিসটা আপনার লাগবে। সো এখন থেকেই সবাই সবার সাথে একটু অ্যাড হয়ে থাকেন, গল্প গুজব করেন, পড়াশোনা নিয়ে একটু মানে এইগুলো নিয়ে একটু পড়াশোনা করেন, রিসার্চ করেন, বা আপনি নতুন কিছু একটা শিখছেন, তাকে বলেন যে ভাই আমি এই জিনিসটা প্র্যাকটিস করছি, আপনি কি এটা জানেন? না জানলে আমার একটু দেখান তো আপনি এটা প্র্যাকটিস করে কি কি ডিজাইন করতে পারেন। আমি আপনাদের এলিমেন্টস ইনভার্টার লিঙ্ক দিয়ে দিছি, সবার মনে আছে যে ইনভার্টার এলিমেন্টস। এইখানের এখানে কত শত টেমপ্লেট আছে, এগুলো দেখে দেখে প্র্যাকটিস করেন। হ্যাঁ, এখানে অনেক প্র্যাকটিসের টেমপ্লেট আছে। ওয়ার্ডপ্রেস লিখে যদি সার্চ করেন, এখানে যদি আপনি ল্যান্ডিং পেজ লিখে সার্চ করেন বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে যদি সার্চ করেন, দেখবেন অনেক টেমপ্লেট পাচ্ছেন। এগুলো প্র্যাকটিস করেন, এগুলো এলিমেন্টর দিয়ে ট্রাই করেন একদম স্ক্র্যাচ থেকে ডেভেলপ করার। তা আপনি একটা জিনিস করলেন, আপনি আরেকজনকে দেখান যে ভাই আমি এটা করতে পারছি, তো সেও দেখবেন যে আপনার দেখে ইন্সপায়ার হচ্ছে। সো সবার মধ্যে একটা টিম বানান, বিল্ড আপ করেন। আপনাদের মানে ক্লাসের মধ্যে আমরা তো স্টুডেন্ট কম। সো আমার মনে হয় যে 12 জন 10 জন যারা আছেন আপনাদের মধ্যে একটা ভালো ফিউচার আছে, অবশ্যই এক্সপেক্ট করা যায়। জাস্ট হচ্ছে একটু সময়টা বাড়তে দিবেন, প্র্যাকটিস করেন। আর সমস্যা হলে তো আমি ইনশাল্লাহ আছি। ওকে, আচ্ছা তাহলে ওকে।
আচ্ছা, আজকে অনেক লেট হয়ে যাচ্ছে, নামাজেরও দেরি হয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি, আপনারাও আজকে বিদায় নিতে পারি আমরা সবাই। আর কালকে পরশুদিন মানে শনিবার 12টার মধ্যে আমি লিঙ্কটা ক্লোজ করে দেবো। আমি এখনই আপনার গ্রুপে একটা পোস্ট করে দেবো আজকে রাতের মধ্যে, যেইখানে কমেন্ট বক্সে হচ্ছে সবাই আপনাদের প্রজেক্টের এই 12 জন যারা আছেন সবাই আপনাদের লিঙ্কটা ওখানে সাবমিট করবেন, ঠিক আছে? আমি চাই যে 12 জনের সবাই যেন এখানে থাকে। ওকে, কেউ মিস করেন ভাইয়া না। আমরা যে লোকাল সার্ভারে কাজ করি তাইলে আমরা কিভাবে নিয়ে নিব? হ্যাঁ, বুঝি নাই। আমরা তো লোকাল সার্ভারে কাজ করি, আমরা কিভাবে নিয়ে নিব? ও আচ্ছা, আমি তো ভুলে গেছি আপনারা এখনো লোকাল সার্ভার কাজ করেন। তাহলে আর কি করার, তাহলে হচ্ছে আপনি ওখানে আহ, উম, আপনার স্ক্রিনশট গুলো দিন, এছাড়া তার কোনো ওয়ে নাই। স্ক্রিনশট গুলো দিয়ে দিন, ঠিক আছে? তবে চেষ্টা করেন যে একটা ছোটখাটো একটা হোস্টিং নিয়ে নেওয়ার, মানে ক্লায়েন্টকে তো দেখাইতে হবে একটা সময়, ক্লায়েন্টকে স্ক্রিনশট দেখানো হচ্ছে অথেন্টিক কোনটা হবে যদি আপনার নিজের নামে একটা ডোমেইন থাকে, একটা হোস্টিং থাকে। সো চেষ্টা করে নিয়ে নেওয়ার জন্য, কারণ আপনার ওয়ার্ডপ্রেসটা দিয়ে তো আমাদের মূলত কোর্সটা। সো এক সময় না সময় তো আপনার একটা হোস্টিংটা কিনতে হবে, তো অল্প কিছু টাকা একটু ম্যানেজ করে বা কারো কাছ থেকে একটু ধরেন আব্বা আম্মা বা ভাই বোন কারো কাছে একটু মানে রিকোয়েস্ট করে আপনি টাকাটা ম্যানেজ করে কিনে ফেলেন, ঠিক আছে? মানে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসটা প্র্যাকটিস না, মানে যতক্ষণ আপনি মানে লোকাল সার্ভারে কাজ করতেছেন, সি প্যানেলে কাজ না করলে ওয়ার্ডপ্রেসের মজাটা পাবেন না, মানে একঘেয়েমি লাগবে আপনার, ঠিক আছে? যখন সি প্যানেলে কাজ করবেন দেখবেন খুব ফাস্ট কাজ করতে পারতেছেন এবং আপনার মানে লিঙ্কটা অ্যাটলিস্ট দেখতে পারতেছেন, জিনিসটা লাইভ, মানে কাউকে দেখাইতে পারতেছেন। সো এই জিনিসটার যে স্যাটিসফ্যাকশনটা সেটা লোকাল হোস্টে পারবেন না আর কি। ওকে, যাদের হচ্ছে যে সি প্যানেল নাই তারা হচ্ছে স্ক্রিনশটটা কমেন্ট বক্সে সাবমিট করবেন, আমি আজকে রাতে পোস্ট করে দিব। শনিবার দিন সকাল 12টার মধ্যে আমার হচ্ছে কমেন্ট বক্সটা আমি অফ করে দিব, তারপর আর কেউ সাবমিট করতে পারবেন না। ওকে, তো সবাই একটু হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন, ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন, জাস্ট একটু সময় দিলে হবে। আচ্ছা, আর কারো কোনো কিছু বলার আছে থাকলে বলতে পারেন, নাহলে আমরা বিদায় নিব। আচ্ছা ঠিক আছে, কারো কিছু ভাই বলার? তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, কিছু বললেন? না ভাই মানে নামাজ পড়বো আর কি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই।